আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা, সবাইকে স্বাগত তোমাদের রসায়ন ক্লাস। আজকে এই ক্লাসটি তোমাদের জন্য রসায়নের ক্লাসের পড়া যে ক্লাসটি শেষ করা যায় সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো। পড়াশোনার প্রতি আসলে প্রত্যেকটা শিক্ষার্থীর আসলে ভিতর থেকে কোনো ধরনের আগ্রহ থাকে না। এই আগ্রহটা আসলে কেন জানি তৈরি হয়ে যায় প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে। আমার জীবনের সবচেয়ে খারাপ লাগা ছিল কেমিস্ট্রি। আমি সবসময় কেমিস্ট্রি হয় মুখস্থ করতাম, না হয় প্রচণ্ড মানে খারাপ লাগার একটা ব্যাপার সাবজেক্ট ছিল। কেমিস্ট্রিকে আমার কখনোই ভালো লাগে নাই। তো একটা পর্যায়ে যখন কলেজে ভর্তি হলাম তখন কেমিস্ট্রির অবস্থা আমার আরও বেশি খারাপ হয়ে গেল। মানে যে টিচারের কাছে গেলাম সেই টিচারের ক্লাসে শেখে মনে হচ্ছে যে আমার আর হবে না। পরবর্তীতে আমি টিচার চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে এমন একজনের কাছে গেলাম যিনি হচ্ছে প্রথম ক্লাস যাওয়ার পরে উনি ক্লাসে আধা ঘন্টা সময় পড়িয়েছেন। আধা ঘন্টা আমার লাইফের সবচেয়ে বেশি আকর্ষণীয় একটা ক্লাস ছিল। আমার লাইফটাই চেঞ্জ হয়ে গেছে আসলে। তখন থেকে কেমিস্ট্রির প্রতি আমার যে একটা ভালোবাসা তৈরি হয়েছে, ঠিক 18 বছর ধরেই কিন্তু সেই ভালোবাসা দিয়েই আসলে আমার জীবন চলছে। সো আমি একটা জিনিস মনে করি, যেটা তোমার কাছে ভালো লাগবে কোনোভাবে যদি সেই সাবজেক্টের প্রতি একবার ফিল তৈরি করতে পারো, তাহলে বুঝবা যে আসলে তোমার সময় কিভাবে যাবে বা তুমি ওই সাবজেক্টের প্রতি তোমার কিভাবে একটা আকর্ষণ তৈরি হবে তুমি টের পাবা না, এবং দেখবা দিন শেষে ওই সাবজেক্টটি যত কঠিন প্রশ্নই হোক না কেন তুমি সেটা ওভারকাম করে যাচ্ছ। সো সবাইকে বলবো একটাই বিষয়, সেটি হচ্ছে একটা জিনিস দেখবা যে কেমিস্ট্রি মানে যে কোনো সাবজেক্টের প্রতি তোমার একটা আকর্ষণ তৈরি করার চেষ্টা করবা, ঠিক আছে? যারা যারা আছো সবাইকে ওয়েলকাম করছি। আজকের ক্লাসে 3টা জিনিস লাগবে: খাতা, মাথা, কলম, ঠিক আছে? খাতা, মাথা, কলম নিয়ে ক্লাসে রেডি থাকবা। আমরা ক্লাসের পড়াটা ক্লাসে শেষ করব। শুধু বুঝতে পারলে দেখবা ক্লাসের পড়া ক্লাসেই দেখা বা শেখা বাসায় শুধু একবার দেখা। দিস ইজ মাই ডায়লগ। সো তোমাদের আরেকটি কথা বলি, সেটি তোমরা সবাই জানো যে হাইড্রোজেন ভাই অক্সিজেন ক্লাস বিক্রিয়া করলে পানি, তাই না? সো দেখি আমরা ক্লাসে তোমাদেরকে সেই পানির মতো ইজি করতে পারি কিনা। আসলে পানি ইজি কিনা এটি নিয়েও আসলে কনফিউশন আছে। পানি কি আসলে ইজি, পানি কি আসলে সহজ জিনিস কিনা, তাই না? সো তোমাদের শুরু করব ক্লাস। সো আমরা দেখি শুরু করে দিচ্ছি। তোমাদের খাতা, মাথা, কলম নিয়ে ক্লাসে শুরু করে দিই, তাই না? আমরা আজকে তোমাদেরকে এখানে যে কয়টা টপিক পড়াবো, এই কয়টা টপিকের উপরেই তোমাদের পরীক্ষা হবে, এই কয়টা টপিকের উপরেই তোমার প্র্যাকটিস শিট হবে, এই কয়টা টপিকের তোমার ক্লাস হবে, তাই না? সো তোমাদের ক্লাসের বাইরে আমরা যে কন্টেন্টগুলো তোমাকে দেখাবো এর বাইরে তোমার কিচ্ছু পড়ার দরকার নাই। সো একটা জিনিস মনে রাখবা যে তোমরা অনেকেই আমার কাছে আলাদাভাবে কেমিস্ট্রি পড়তে চেয়েছো। বিশ্বাস করো, আলাদাভাবে কেমিস্ট্রি পড়ার চেয়ে আমরা এই কোর্সটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, বিকজ এটি আমাদের আসলে কোর্সের শুধু টাকার বিষয় না। এই কোর্সটা হচ্ছে আমাদের একটা ফিলিংসের বিষয়। আমাদের যে পড়াশোনা পড়ানোতে ভালো লাগে, সেই ভালো লাগার বিষয়টা থেকে আমরা আসলে তোমাদের পাশে রয়েছে। সো আমি তোমাদেরকে ওকে, আচ্ছা, আরেকটা বিষয় আমরা আলোচনা করব, সেটি আলাদাভাবে। সেটি হচ্ছে যে গুচ্ছ ভেঙে গেলে বা কৃষি ভেঙে গেলে বা আদার্স ভেঙে গেলে সেটা আমাদের কি হবে, তাই না? সো আমরা তোমাদের যে জিনিসটা দেখতেছি, বইটা একটু উঠায় রাখো। সো আমরা তোমাদেরকে প্রথমে বলবো যে এই যে দেখো পরমাণুর যে গঠন আছে, এই গঠন নিয়ে সাধারণত একটা প্রশ্ন বাংলাদেশের যেখানে যাবা সেখানেই পাবা, বাট কমপ্লিট নলেজ না থাকার কারণে তুমি পরীক্ষার হলে যা দেখবা কোশ্চেনটা পরিচিত, আনসারটা কি বলো অপরিচিত। তখন দেখবা দেখে যেন মনে হয় চিনিও হারে, চেনা চেনা লাগে তবু অচেনা। সো আমরা একটু দেখে আসি সেই অচেনা জিনিসটাই আসলে কি। প্রথমে আসো, এই যে দেখো এটা হচ্ছে প্লাস। প্লাস মানে আমরা বুঝি যে নিউক্লিয়াস, তাই না? আচ্ছা, নিউক্লিয়াসের চারপাশে যিনি ঘোরাঘুরি করেন তার নাম হচ্ছে কি বলো ইলেকট্রন। তার মানে আমরা যদি বলি যে
পেন, PEN, প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন, এগুলোকে আমরা যদি বলি সেটি হচ্ছে পরমাণু বেসিক্যালি হলো স্থায়ী কণা, তাই না? স্থায়ী কণা হচ্ছে প্রোটন, ইলেকট্রন আর হচ্ছে নিউট্রন। আমরা যদি একটু সুন্দর করে লিখি, দেখো প্রোটন পজিটিভ, এভাবে যদি লিখি প্রোটন পজিটিভ, ইলেকট্রন হচ্ছে মাইনাস, নিউট্রন হচ্ছে জিরো, তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারতেছি যে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, আর নিউট্রন মানে হচ্ছে নিরপেক্ষ, তাই না? লেখার সময় যদি একটু চিন্তা ভাবনা করে লেখা যায় তাহলেই কিন্তু আর কোনো সমস্যা থাকে না। সো আচ্ছা, এখন তোমরা যে জিনিসটা লক্ষ্য করে দেখো সেটি হচ্ছে তোমাদের এই যে প্রোটন, তারপর হচ্ছে ইলেকট্রন, তারপর কি বলো নিউট্রন, এই প্রোটন, ইলেকট্রন, নিউট্রনগুলোকেই আমরা কোথায় পাই? আমরা পাই হচ্ছে পরমাণুতে। এখন এইটা হচ্ছে ভিতরে থাকে প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন, এটাকে বলা হয় ভর। এই জন্য নিউক্লিয়াসের ভরই পারমাণবিক ভর। দেখবা এই ধরনের একটা কথা আছে যে নিউক্লিয়াসের ভরই কি বলো? পারমাণবিক ভর। তাহলে হচ্ছে থাকতেছে কি বলো? ইলেকট্রন। এখন এরা কিভাবে থাকে দেখো, এই যে দেখো হাতের বাম পাশে নিচে এই জায়গায় থাকে হচ্ছে প্রোটন সংখ্যা বা কি বলো পারমাণবিক সংখ্যা, এখানে এটা হচ্ছে ভর সংখ্যা, এখানে হচ্ছে প্লাস মাইনাস চার্জ। এখন অনেকেই স্টুডেন্ট আছে চিন্তা করতেছে সামনে তো মেডিকেল পরীক্ষা, আমরা আগে মেডিকেল পরীক্ষা দেব, তারপর হচ্ছে মানে সেকেন্ড টাইম প্রিপারেশনটা শুরু করব। সো তোমরা যারা এই ধরনের চিন্তা করতেছো তারাও ক্লাসটা করো, কারণ ক্লাসে এখানে আমি যা পড়াবো A to Z ভার্সিটি মেডিকেল অল দিস আর কমপ্লিট হয়ে যাবে। এবং বিশেষ করে তোমরা পড়ার সময় অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অবশ্যই সলভ করবা। আমি যখন প্রথম ফার্মা নলেজ বইটা লিখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের, এই বইটার ভিতরে এত চমৎকার চমৎকার হচ্ছে কোশ্চেন আছে, এই কোশ্চেন সলভ করলে বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটি কোশ্চেন সলভ হয়ে যায়। সো তোমরা যারা আছো তাদেরকে আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এটা যে ভর সংখ্যা, আর হচ্ছে এখানে থাকে হচ্ছে কি বলো চার্জ, এখানে থাকে হচ্ছে পরমাণু, তাই না? এখানে থাকে হচ্ছে কতটা পরমাণু আছে তার সংখ্যা উল্লেখ থাকে, পরমাণুর সংখ্যা উল্লেখ থাকে, তাই না? এখন এখানে হচ্ছে যে প্রোটন সংখ্যা বা কি বলো পারমাণবিক সংখ্যা। এখন যদি তোমাকে আমরা জিজ্ঞেস করি যে এই যে দেখো ক্যালসিয়াম, তাই না? ক্যালসিয়াম হচ্ছে 20, এখানে আছে ধরো 40, এটা, তাহলে তুমি কি বলবা এখানে হচ্ছে প্রোটন কয়টা আছে? প্রোটন হচ্ছে 20, প্রোটন হচ্ছে পা। একটা মানুষের পায়ের দিকে তাকালে দেখবা পা হচ্ছে যদি কালো হয় আসলে সে কালো, পা যদি ফর্সা হয় আসলে সে ফর্সা। কারণ হাত আর মুখের উপর যে পরিমাণ অত্যাচার চলে, অত্যাচারে অত্যাচারিত হয়ে মানুষের মুখের বর্ণ কোন বর্ণ ধারণ করে আসল বর্ণ খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। সো এই কারণে আমরা দেখি যে মানুষের পায়ের দিকে তাকাতে হবে, এবং পা হচ্ছে মৌলের আসল পরিচয়। প্রোটন সংখ্যা কখনোই চেঞ্জ হয় না। যেমন একটা কোশ্চেন আসছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটে গত বছর, সেটি হচ্ছে F919 বলছে এখানে প্রোটন সংখ্যা কত? 99% স্টুডেন্ট ভুল করছে। তাহলে তোমরা বলো তো এখানে প্রোটন সংখ্যা কত হবে? একটু কমেন্ট করো তো, যে বলছে যে এখানে প্রোটন সংখ্যা কত হবে, বলছে মাইনাস দিছে প্রোটন সংখ্যা। এখন 99% স্টুডেন্ট ভুল করছে। কি ভুল করছে তাহলে তোমরা একটু বলতে পারবা যে কি ভুল করছে? আচ্ছা আচ্ছা, একজন প্রশ্ন করছে ভাই ক্লাসের স্লাইডগুলো পড়লেই হবে নাকি আসলে সহায়ক বই পড়তে হবে? আমি কেমিস্ট্রি প্লাস বইটা পড়তে বলি কেন, বিগত বছরের প্রশ্নগুলোর জন্য তোমার একটা বই সহায়ক পাশে রাখলে কোশ্চেন অ্যানালাইসিস করা তোমার জন্য ইজি হবে, কিন্তু আমি তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিব, সেই অনুযায়ী কোশ্চেন সলভ করবো। হ্যাঁ সবাই পারছে, দেখো ম্যাক্সিমাম কি করছে যে মাইনাস আছে না, 9+1 সমান হচ্ছে এখানে 10 দিয়েছে, বাট দ্যাটস নট দ্য রাইট, তাই না? তাহলে এখানে হচ্ছে প্রোটন সংখ্যা কখনো চেঞ্জ হয় না, প্রোটন সংখ্যা হচ্ছে 9, তার মানে এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 20। আচ্ছা, যখন চার্জ থাকে না তখন প্রোটন আর ইলেকট্রন কি থাকে? সমান থাকে না, ইলেকট্রনও কি হবে 20। আর ভর সংখ্যা এখানে যদি নিউটন সংখ্যা হয় তার মানে হচ্ছে A-Z বা A-P, তাই না? তাহলে 40 থেকে 20 গেল, তাহলে হচ্ছে 40 মাইনাস হচ্ছে 20, তাই না? আমরা বলছি 2। আর যদি প্লাস থাকতো তাহলে আমরা মাইনাস করে দিব, আর মাইনাস থাকলে কি করে দিতে হবে? প্লাস করে দিতে হবে, আর তো কিছু না, তাই না? এখন তোমরা বলো যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি সেটি হচ্ছে যে ধরো এখানে তোমার হচ্ছে 8, 17, 2 মাইনাস, তাই না? এখানে যদি আমি তোমাকে প্রশ্ন করি যে বলো তো এখানে ইলেকট্রন কয়টা আছে, সবাই একটু কোশ্চেন করো তো সবাই, ইলেকট্রন কয়টা আছে? ঠিক আছে, ইলেকট্রন কয়টা আছে বলো দেখি, সবাই একটা কোশ্চেন করো। ইলেকট্রন এখানে আছে কয়টা? ইলেকট্রন বলো, ইলেকট্রন কয়টা আছে?
সবাই বলো ইলেকট্রন কয়টা আছে? চোখে দেখে বোঝা যাচ্ছে ইলেকট্রন কয়টা আছে, রাইট? হ্যাঁ, ম্যাক্সিমাম। তোমরা এরকম দ্রুত আনসার করবা, চোখে দেখে আনসার করতে হবে। চোখ যে মনের কথা বলে, তাই না? চোখ যে মনের কথা বলবে, তার মানে হচ্ছে এখানে ইলেকট্রন হচ্ছে 8 আর 2 কত? ইলেকট্রন হচ্ছে এখানে বলো 10, ইলেকট্রন কত? 10। ইলেকট্রন কত হবে? 10 হবে, তাই না? সো এইভাবে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে আমরা তোমাদের হচ্ছে স্টাডি করে থাকি। এখন তোমাদের যদি আমি একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি, এই কোশ্চেনটা তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, সেটি হচ্ছে যে এই নিউটন সংখ্যা যখন একাধিক পরমাণুর ক্ষেত্রে থাকবে, তাই না? তোমরা সবাই জানো যে সেক্ষেত্রে কি হবে। ধরে নাও এখানে আছে x5, হ্যাঁ, এখানে ধরলাম 15, এখানে আছে ধরো 33, এর বলছে এর 10টি অণুর বলছে যে নিউটন সংখ্যা সমান হচ্ছে হোয়াট? 10টি অণুর নিউটন সংখ্যা কত হবে? তাহলে আমরা সূত্রটা কি জানি দেখো। নিউটন সংখ্যা সমান হচ্ছে, প্রথমে লিখবা a মাইনাস জেড, ঠিক আছে? a মাইনাস জেড ইন্টু লিখবা হচ্ছে মোট পরমাণু, কতটা পরমাণু আছে, ঠিক আছে? লিখবা হচ্ছে মোট পরমাণু, কতটা পরমাণু আছে, ঠিক আছে? লিখবা হচ্ছে মোট অণু, কতটা অণু আছে, মোট পরমাণু, মোট অণু, ঠিক আছে? এখন তুমি দেখো a মাইনাস জেড ইন্টু মোট পরমাণু ইন্টু মোট অণু, ওকে? তাহলে এখন তুমি এখানে আসো, a মাইনাস জেড তার মানে 33 মাইনাস 15, তাই না? বলছে মোট পরমাণু, দেখো মোট পরমাণু এখানে কয়টা আছে বলো? 5টি পরমাণু আছে। তাহলে এখানে লিখবা হচ্ছে 5। বলবা মোট অণু কত আছে? মোট অণু বলছে কি 10টি অণু, তার মানে এখানে 10 দিয়ে গুণ করবা, তাহলে তোমার এখানে বের হয়ে যাবে, ঠিক আছে? সো এই ধরনের প্রশ্ন তোমার পরীক্ষার হলে আসতে পারে। যেমন তোমাকে যদি প্রশ্ন করে যে S8, ঠিক আছে, 60, সরি, ধরো তোমাকে প্রশ্ন করছে P4 15 31 এর 1000টি অণুর নিউটন সংখ্যা কত? 1000 অণু নিউটন সংখ্যা। তাহলে 1000 অণু নিউটন সংখ্যা আমার বের করতে হবে। দেখো কত সহজ বিষয়, 1000 অণু নিউটন সংখ্যা আমাকে বের করতে হবে। তাহলে আমার কাজটা কি? আমার কাজ তো কিছু না, আমি লিখবো 31 মাইনাস 15, প্রথমে একটার ক্ষেত্রে বের করব, তারপরে মোট পরমাণু দিয়ে আমি কি করব? গুণ করব, তারপরে হচ্ছে মোট অণু দিয়ে আমি গুণ করব, ঠিক আছে? মোট অণু দিয়ে গুণ করব, দ্যাটস, আমি পেয়ে গেলাম। তাহলে এখানে কত? 16 ইন্টু 4 ইন্টু কত? 1000, তার মানে 4 ষোলং 64, এর পাশে 3টা শূন্য তুমি দিয়ে দাও, ঠিক আছে? ওকে, দ্যাটস দ্য আনসার। সো আমার কাছে মনে হয় যে হচ্ছে তুমি এ পর্যন্ত আমি যা পড়াইছি সেটা তুমি পারবে। আমাদের সেকেন্ড টাইম কোর্সটা হবে তোমাদের স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন, টপিক বাই টপিক তোমাদেরকে পড়ানো, কারণ একটা কিছু এখানে গ্যাপ রাখা যাবে না, প্রত্যেকটা টপিকই তোমাকে টাচ করতে হবে। কারণ পরীক্ষার হলে, পরীক্ষার আগে তো আমরা কোনটা আসবে সেটা তো তোমাদেরকে দেখাবোই, কিন্তু তোমাদের প্রত্যেকটাই তখন তখন তুমি সাজেশন ক্লাস 1 ঘন্টায় বই রিভিশন দিতে পারবা। যে 1 ঘন্টায় বই রিভিশন দিতে পারবা না, তার মানে হচ্ছে সে আসলে সিস্টেমই জানো না। 1 ঘন্টা বই রিভিশন দেওয়ার সিস্টেমও তোমাকে জানতে হবে, ঠিক আছে? এখন তোমাদের এখানে আরেকটা প্রশ্ন আসে, সেটি তোমাদেরকে একটু দেখাই, তোমরা একটু চিন্তা করো এই প্রশ্নটা, এই উত্তরটা নিয়ে একটু ভাবো। দেখো কি বলছে, থায়োসালফেট আয়নে সর্বমোট ইলেকট্রন ও যোজন ইলেকট্রন সংখ্যা কত হবে? বলছে কি থায়োসালফেট আয়নে ইলেকট্রন সংখ্যা ও যোজন ইলেকট্রন সংখ্যা কত হবে? তোমাদের একটা জিনিস আগে বলি, ধরে নাও বলছে যে ইলেকট্রন সংখ্যা, তার মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে ইলেকট্রন নাম্বার, বুঝতে পারছো? আর যোজন ইলেকট্রন নাম্বার হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার, মানে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাটা, এটা বলছে। তাহলে এখন আমার বলছে থায়োসালফেট আয়ন, তার মানে কি S2O3 হচ্ছে 2 মাইনাস, একটু খেয়াল করে দেখো। এখন হচ্ছে ইলেকট্রন সংখ্যা আসলে মূলত পারমাণবিক সংখ্যার গুণফলগুলোই, যোগফলগুলোই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, ওটা নিয়ে কোনো পেচ করার দরকার নেই। যেমন সালফারের পারমাণবিক সংখ্যা 16 ইন্টু 2 প্লাস হচ্ছে অক্সিজেন পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 ইন্টু 3 মাইনাস 2 আছে, আমি প্লাস 2 দিলাম। তাহলে আমি একটু ক্যালকুলেশন করে দেখি, তাহলে 32 প্লাস 24
+2, তাই না? তাহলে তুমি দেখো 2 4 6, 6 আর 2 কত 8, তাহলে 3 আর 2 5, তার মানে 58 পাইলাম হচ্ছে কি বলো আমার ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন নাম্বারটা। এখন এখানে দেখো শেষ কক্ষপথের ইলেকট্রন, আমরা জানি সালফারের শেষ কক্ষপথে 16টা ইলেকট্রন আছে, সালফার হচ্ছে 6, তাই না? শেষ কক্ষপথে ইলেকট্রন 16, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত 6, তার মানে সালফারের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে। 2 প্লাস অক্সিজেন এবং সালফার একই গ্রুপের, তার শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, ঠিক আছে। -2 কি হবে বলো +2, তার মানে হচ্ছে একটু দেখো 12 প্লাস হচ্ছে কি 18 প্লাস হচ্ছে 2 সমান হলো 32। তাহলে এমন কোনো অপশন কি আছে? তাহলে সেটা হচ্ছে 58 32, তার মানে হচ্ছে এটি হবে আমাদের আনসার। সো দেখো তোমাকে প্রশ্নটা বুঝতে হবে যে ইলেকট্রন আর যোজন ইলেকট্রনের মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে? ইলেকট্রন আর যোজন ইলেকট্রনের মধ্যে পার্থক্যটা তোমার কি, ঠিক আছে? ইলেকট্রন আর যোজন ইলেকট্রনের মধ্যে পার্থক্যটা কি? ওকে, আচ্ছা, ম্যাক্সিমামই আনসার পারছো। সো আমরা এই ধরনের কোশ্চেনগুলো যখন আনসার করব পরীক্ষার হলে এটা যদি না আসে তাহলে কোনটা আসবে? তাহলে লিখে নাও, এগুলো তোমরা প্র্যাকটিস করবা, হোম প্র্যাকটিস, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। দেখো এখন কি কি আসতে পারে, এটা আসতে পারে NO3-, এটা আসতে পারো CO3 হচ্ছে 2-, আসতে পারে NH4+, আসতে পারে PH4+, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং আসতে পারে S4O6 2-, ঠিক আছে। এবং আসতে পারে PO3 3-, ঠিক আছে। এর বাইরে আশা করি কোশ্চেন আসবে না। এখন এই কারণে স্টুডেন্টগুলো প্রত্যেকে নিয়ম জানতে হবে এবং পরীক্ষার হলে ডিরেক্ট কমনও পেতে হবে। শুধু যদি নিয়মই জানো, পরীক্ষার হলে কমন পাইলে না, তাহলে তোমার দ্বারা আসলে আনসার করা সম্ভব না। সো দুটো জিনিসই তোমাকে জানতে হবে। সো আমরা 1 নাম্বার টপিক দেখলাম হচ্ছে সর্বমোট ইলেকট্রন সংখ্যা, যোজন ইলেকট্রন সংখ্যা সম্পর্কিত আলোচনা আমরা এ পর্যন্ত দিলাম। তাহলে এ পর্যন্ত যদি একটু বুঝতে পারি তাহলে একটু লেখো আলহামদুলিল্লাহ, ডান। সবাই লেখো ডান, লেখো একটু। প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা যখন ক্লাসে পড়াশোনা করি, পড়াশোনার ক্ষেত্রে যদি আমরা রেসপন্স না করি তাহলে মস্তিষ্কের নিউরনগুলো ঘুমিয়ে যাবে। তাহলে আমি এদিকে ক্লাস নিয়ে চিল্লাবো, তোমরা সবাই ঘুমিয়ে পড়বা। সো ক্লাসের রেসপন্স হচ্ছে পরমাণু সামগ্রিকভাবে কোন আধানযুক্ত। পরমাণুকে যদি আসলে সামরিকভাবে বলি, কারণ প্রোটন আর নিউট্রন আছে, সো এই ইলেকট্রন আছে, সামগ্রিকভাবে সে হচ্ছে আধান নিরপেক্ষ, ঠিক আছে। এবং তোমরা দেখো পরমাণু সামরিকভাবে বলো কি হয়েছে? আচ্ছা, ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার, ডান। আচ্ছা, প্রশ্নের উত্তরগুলো করতে হবে সাথে সাথে, ঠিক আছে। এবং পরমাণু সামরিকভাবে, আচ্ছা, আমরা বলি হচ্ছে নিউট্রাল বা নিরপেক্ষ, তাই না? কিছু কিছু প্রশ্ন আমরা একটু দেখে আসব, কারণ এগুলো সহজ প্রশ্ন। আলফা কণার ভর সংখ্যা কত? দেখো এই আলফা, বিটা আর হচ্ছে গামা, আমরা বলছিলাম যে স্থায়ী কণিকা কি? প্রোটন, ইলেকট্রন আর কি বলো? নিউট্রন। অস্থায়ী কণিকা হচ্ছে কম্পোজিট আলফা কণা, কম্পোজিট কণিকা, মানে ডিউটেরন কণা, আলফা কণিকা, তাই না? আচ্ছা, ডিউটেরন আলফা কণিকা এই হলো কম্পোজিট। তার মানে স্থায়ী আর কম্পোজিট মিলে 5টা এছাড়া দুনিয়াতে যা আছে সবই হলো অস্থায়ী কণিকা। এই অস্থায়ী কণিকা প্রায় 100-র মতো, এটা আমার পড়ার কোনো দরকার নাই। সো এখানে দেখো আলফা, বিটা, গামা। আলফা রশ্মি হচ্ছে কি বলো? হিলিয়াম নিউক্লিয়াসের প্রবাহ, আর বিটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, আর তোমরা জানো এটা হচ্ছে 0 0। তার মানে হচ্ছে আমরা এই যে আলফা রশ্মি পজিটিভ চার্জ, বিটা রশ্মি নেগেটিভ চার্জ, এটা তাহলে এখানে বলছে কি আলফা কণার ভর সংখ্যা কত? ভর হচ্ছে এটা 4, এখানে যদি 4 থাকে সেটা হচ্ছে কি বলো? আনসার, তাই না? আনসার ইজ রাইট ফর 8, ডি হচ্ছে আনসার। তাহলে এখানে আমরা কারেক্ট। ওকে, এরপরে আসো এই আয়নে কতটা ইলেকট্রন বিদ্যমান। আমার মনে হয় এখন আর বলার দরকার নেই, তোমরা একটু দ্রুত বলে দাও যে এটা আনসার কি হবে। দ্রুত বলে দাও সবাই, কুইক কুইক বলে দাও। বলে দাও, বলে দাও। ওকে, তোমরা তোমাদের রেসপন্সগুলো খুবই ভালো লাগতেছে। ক্লাসের পড়া ক্লাসে শিখবা, আর কিছুই করা লাগবে না। শুধু এই ক্লাসের পরেই যদি তুমি খাতাটা একবার দেখে আবার পরীক্ষার হলে আমাদের পরীক্ষা এক্সামটা দাও, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। ক্লাসের পড়া ক্লাসে শেখা, বাসায় শুধু একবার দেখা। ওকে, তাহলে এখন আমরা কি বলছিলাম? যে বলছে আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান। দেখো কতটা ইলেকট্রন বিদ্যমান, এখন বলছে H3O+, তাই না? বলো, এখানে হচ্ছে 1 × 3 প্লাস হচ্ছে অক্সিজেন কত তোমরা বলো? অক্সিজেন হচ্ছে কি 8, তাই না? আর +1 আছে, আমরা কি দেব? -1 দিব। তার মানে 11 - 1 সমান হচ্ছে বলো
10, তার মানে এখানে 10 আছে, আনসার হবে বাংলাদেশ, তাই না? হৃদয়ে বাংলাদেশ। ওকে, এখন আমরা বলছি সবই পারছি, মেবি পারছি, তাই না? ওকে, এটা আসলে খুব সহজ প্রশ্ন ছিল। তোমরা এই যে ইলেকট্রন প্রোটন নিয়ে সামগ্রিকভাবে যে আলোচনা, সেটা আমরা 1 নাম্বার টপিকটা শেষ করে ফেললাম। মনে রাখতে হবে যা পড়বো আমরা একটু ডিটেলস পড়বো এবং A to Z পড়বো, সেটা নিয়ে যেন কোনো ধরনের আমাদের কোশ্চেন বা কোশ্চেন রেস না করে, কোনো ধরনের সমস্যা যেন আমাদের ভিতরে না থাকে, সমস্যা না থাকে। আমার বিশ্বাস এখন তুমি ঢাবি, রাবি, জাবি, চবি সমস্ত কোশ্চেন যদি সলভ করো এমসিকিউ, তোমার আর কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এর বাইরে আজ পর্যন্ত কোশ্চেন আসে নাই। এর বাইরে কোশ্চেন আসলে তোমার নিয়মের মধ্যে আসবে, সেটা তুমি পারবা। ঠিক আছে, পারমাণবিক মতবাদ ও পরমাণু মডেল। ঠিক আছে, তোমরা এখানে অনেকগুলো বিষয় তোমরা পড়াশোনা করেছো এবং পারমাণবিক মডেল নিয়ে আসলে সবচেয়ে যেটি নিয়ে আমাদের বেশি আলোচনা, সেটি হলো রাদারফোর্ড পরমাণু মডেল, তাই না? রাদারফোর্ড মডেলটা একটু রিডিং পড়বা, রাদারফোর্ড পরমাণু মডেল। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে বোর পরমাণু মডেল। ঠিক আছে, বোর পরমাণু মডেল নিয়ে ডিটেলস পরীক্ষায় আসে। তোমরা রাদারফোর্ড আর বোর মডেলের পার্থক্যটা যদি পড়ো তাহলে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে পরীক্ষার হলে যদি তোমার ছোট ছোট প্রশ্ন আসে, সেটা রাদারফোর্ড থেকে আসবে, যেমন জিঙ্ক সালফেট কেন ব্যবহার করা হয়, তাই না? পরীক্ষা আসবে হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কার সাথে সম্পর্কিত। পরীক্ষা আসতে পারে সোলার সিস্টেম মডেলের নাম কি, তোমার হচ্ছে কোন মডেলটি ভুলের পরিমাণ বেশি আছে, এ ধরনের প্রশ্ন আসতে পারে। সো বোর পরমাণু নিয়ে দুটো জিনিস আসে, সেটি হচ্ছে বোর পরমাণু আসলে স্বীকার্য, তাই না? তোমরা নিশ্চিত পড়ে আসছো যে বোর পরমাণু নিয়ে 3টি কথা, একটা মহান গুরুত্বপূর্ণ 3টি কথা আছে, এবং এই বোর পরমাণু মডেলের ত্রুটি সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা টপিক থেকে 7টা প্রশ্ন আসে। সো এই কারণে বোর থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। এই জন্য আমি বলি যে আমার স্টুডেন্ট যারা আছো, তারা জাহাঙ্গীরনগর প্রশ্ন যদি সলভ করো, তাহলে স্পেশালি জাহাঙ্গীরনগর ইউনিটের প্রশ্ন যদি সলভ করো, তাহলে তোমার আর কিছুই লাগবে না। ঠিক আছে, আর কিছুই তোমার লাগবে না। ওকে, স্বীকার্যগুলো কি কি দেখো। 1 নাম্বার হচ্ছে আমরা বলি যে এই MVR সমান হচ্ছে NH/2π, তাই না? গাণিতিক, এটা হচ্ছে কৌণিক ভরবেগের মান। ঠিক আছে, আচ্ছা, এখন ইলেকট্রন কতগুলো অনুমোদিত কক্ষপথে বিচরণ করে থাকে, তাই না? KLMNOP, তাই না? এগুলোকে কক্ষপথ। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ইলেকট্রন যখন লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে থেকে নিচের শক্তি স্তরে যায়, সে কিছু পরিমাণে ইলেকট্রন ত্যাগ করে আসে। এই ত্যাগকৃত ইলেকট্রনগুলো আমাদের কাছে বিভিন্ন সিরিজ হিসেবে দেখা দেয়, তাই না? তোমরা দেখবা আছে লাইমেন সিরিজ, বামার সিরিজ, প্যাসচেন সিরিজ, তারপর হচ্ছে ব্রাকেট সিরিজ, এই সিরিজগুলো আছে। তার মানে হচ্ছে আমরা বোর মডেলের স্বীকার্য জানলাম। ত্রুটি হচ্ছে বোর মডেল শুধুমাত্র ইলেকট্রন সংখ্যা এক বিশিষ্ট পরমাণু ব্যাখ্যা করতে পারে। যেমন তোমরা যদি বলা হয় হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা, বলছে 8টা, তার মানে সে হাইড্রোজেন বর্ণালী, এখানে বর মডেল প্রযোজ্য হবে। কিন্তু যদি বলা হয় H+ ইলেকট্রন কত, 0, কাজে এখানে হচ্ছে বর মডেল প্রযোজ্য। মানে বর মডেল কার ক্ষেত্রে প্রযোজ্য, শুধু ইলেকট্রন সংখ্যা 1 হলেই প্রযোজ্য। যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে H, তাহলে এখানে বলবা ইলেকট্রন সংখ্যা 2, কাজে এটা বর মডেল কি বলো, প্রযোজ্য না। এখন যদি তোমাকে প্রশ্ন করে ইলেকট্রন সংখ্যা এখানে +1, তুমি বলবা এটা বর মডেল প্রযোজ্য। এখন যদি বলা হয় যে H2 2+ ইলেকট্রন সংখ্যা 0, বলবা এটা প্রযোজ্য না। তার মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা যদি 1 হয়, বোর পরমাণু তার ব্যাখ্যা দিতে পারে, এবং ইলেকট্রন সংখ্যা 1-এর বেশি হলে বোর পরমাণু তার ব্যাখ্যা দিতে পারে না। দ্যাটস দ্য কাহিনী শেষ। এই পর্যন্তই প্রশ্ন, এই পর্যন্ত প্রশ্নগুলো আসে। এখন বলতে আসতে যে বিভিন্ন ধরনের কথা বলবে যে হাইজেনবার্গের ভিত্তি কি, অমুকের ভিত্তি কি, আলোক রশ্মির ভিত্তি কি, এই ধরনের প্রশ্ন কিছু কিছু টুকটাক আসতে পারে থিওরিক্যাল। ওটা আমরা রিডিং পড়লে সেগুলো আমরা বুঝতে পারি। যেমন ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কার পরমাণু মডেলের ভিত্তি। ঠিক আছে, ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব তোমরা পড়ে আসছো নিশ্চিত। সবাই একটু আনসার করো দেখি, সবাই আনসার করো, সবাই আনসার করো দেখি। একটা জিনিস মনে রাখতে হবে, প্রশ্ন প্রশ্ন যত বেশি অ্যানালাইসিস করবা, তত তুমি বেশি পারবা, তত আনসার করতে পারবা। সবাই সুন্দর করো, করো দেখি।
আচ্ছা, আমরা সবাই জানি আলফা কণার ভিত্তি হলো রাদারফোর্ড পরমাণু মডেল, আর হচ্ছে ম্যাক্সের কোয়ান্টাম তত্ত্বের ভিত্তি হচ্ছে বোর পরমাণু মডেল, তাই না? তাহলে বোর পরমাণু মডেল হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, এটা আমরা সবাই জানি। আনসার কিন্তু তোমরা পারছো অলরেডি, ভেরি গুড, ডি আনসার। ওকে, আচ্ছা এটা পারো কিনা দেখি। নিজের কোণটি শুধুমাত্র ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি নির্দেশ করে, দেখো। আচ্ছা, এইটা হলো আইজেন ফাংশন, এটা হচ্ছে এই দুইটা কোনটা কি নির্দেশ করে, এটা পরীক্ষায় আসে। এই যে ছোট্ট একটা জিনিস কিন্তু কতবার পরীক্ষায় আসছে দেখছো। তার মানে হচ্ছে এটা হলো তরঙ্গের বিস্তৃতি যদি বলি তাহলে হচ্ছে আইজেন ফাংশন বলে, আর এটা হচ্ছে অরবিটাল নির্দেশ করে, তাই না? অরবিটাল। এবং ইলেকট্রন তরঙ্গের সাথে এর সম্পর্কটা হচ্ছে কি বলো, সমানুপাতিক সম্পর্ক। এটাও পরীক্ষায় আসে, পোলাপান এটাও ভুল করে, ঠিক আছে? সমানুপাতিক সম্পর্ক। ওকে, তোমরা যদি বলা যায় এর মানটা প্লাস মাইনাস হতে পারে, কিন্তু এর মানটা কি কখনো হচ্ছে মাইনাস হতে পারে? কারণ স্কোয়ারের মানটা কখনো মাইনাস হতে পারে না, অলওয়েজ পজিটিভ হচ্ছে। এটা কি জিনিস? এটা হচ্ছে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাব্য অঞ্চল, ইলেকট্রন ঘনত্বের বিস্তৃতি নির্দেশ করে। হ্যাঁ, অরবিটালে ইলেকট্রন, অরবিটাল তো ইলেকট্রনের আধার, তাই না? ইলেকট্রনের বিস্তৃতি নির্দেশ করে। তাহলে দেখো বিভিন্ন ধরনের সাইনগুলো কিন্তু পরীক্ষায় আসে। বিশেষ করে তুমি যদি চিন্তা করো এগ্রিকালচারের কোশ্চেনগুলো তুমি যদি অ্যানালাইসিস করো, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় তোমার আসতেছে, বারবার পরীক্ষা আসতেছে। ওকে, সো আমরা এটা পারলাম। এবার পরে দেখি এটা কোন বস্তুর অবস্থান ও ভরবেগ মোমেন্টাম একই সাথে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়, ঠিক আছে? এইটা বলো, এই কথাটার সাথে আমার হচ্ছে গল্পের মিল আছে। যারা বিভিন্নভাবে আমার সাথে আসো, আমি সবসময় একটা কথা বলি, সেটি হচ্ছে অ্যাডমিশন টেস্ট হচ্ছে একটি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তাই না? এখানে চান্স হলো হতে পারে, না হলো না হতে পারে। তুমি যদি হচ্ছে আমার হোসাইনের নিশ্চয়তা নীতি মানো, তাহলে একটা না একটা জায়গায় চান্স নিশ্চিত। আমি আজকে ক্লাসে তোমাদের একটা মেথড শিখাবো, সত্যিকার অর্থে চান্স পাওয়ার একটা মডেল তোমাদের দাঁড় করাবো। এই মডেলটা যদি ফলো করো তাহলে তুমি হচ্ছে নিশ্চিতভাবে চান্স পাবে ইনশাল্লাহ। অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার সবচেয়ে বড় কথা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হ্যাঁ, অ্যাডমিশন টেস্ট হচ্ছে একটি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তার মানে বলছে কোনো বস্তুর অবস্থান ও ভরবেগ একই সাথে নির্ভুলভাবে পরিমাপ করা যায় না। একটা করলে আরেকটা অসুবিধা হবে, আরেকটা করলে আরেকটা অসুবিধা হবে। এটি বলছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তাই না? তোমরা সবাই মেবি পারছো, ভেরি গুড, ম্যাক্সিমামই আনসার পারছো। খুব সহজ সহজ প্রশ্ন বা সহজ সরল উত্তর হলো। এগুলো নিয়ে আমরা আসলে বেশিক্ষণ সময় ব্যয় করবো না। কোন পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণু বর্ণালীকে ব্যাখ্যা করা যায় না? ঠিক আছে, দেখো কোন পরমাণু বলে হাইড্রোজেন ব্যাখ্যা করা যায় না, বলো দেখি সবাই। নর্মাল কথা বলো, তাহলে পাওলির বর্জন নীতি আমরা কি করি, তাই না? আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাথে সম্পর্কিত, আর এটা হচ্ছে ইলেকট্রন কনফিগারেশনের সাথে সম্পর্কিত, ইলেকট্রন বিন্যাসের সাথে সম্পর্কিত। সো এটার সাথে এটার কোনো সম্পর্কই নাই। দেখবা অ্যাডমিশন টেস্টে মাঝে মাঝে এমন কিছু অপশন থাকবে। একবার হচ্ছে মেডিকেলের প্রশ্ন ছিল এরকম যে হচ্ছে নিচে কোনটা বিক্রিয়ার শ্রেণী বিন্যাস নয়। অপশন এ আসছে প্রতিস্থাপন বিক্রিয়া, নিশ্চিত নাম শুনেছো। অপশন বি আসছে সংযোজন বিক্রিয়া, নিশ্চিত নাম শুনেছো। অপশন ডি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, নিশ্চিত নাম শুনেছো। অপশন ডি আসছে সহাবস্থান বিক্রিয়া, জীবনে নাম শুনছো? মনে হয় ভাববা এটা হচ্ছে সহাবস্থান বিক্রিয়া, এটা মনে হয় কোনো রোমান্টিক বিক্রিয়া হবে। আসলে অ্যাডমিশন টেস্টে তুমি অনেক সময় অপশন চিন্তা করলেও আনসার পেয়ে যেতে পারো। এই জন্য অ্যাডমিশন টেস্টে তুমি আনসার আলী সহজে পাইতে পারো, কিন্তু মনসুর আলী নাও পেতে পারো। কারণ মনসুর আলী তোমার দরকারই নাই, তুমি যদি আনসার আলী পাও মনসুর আলী কোনো প্রয়োজন নাই। এই জন্য অ্যাডমিশন টেস্টে আসলে কয়েকটা প্যাটার্নে তোমার আনসার সার্চ করতে হবে। তোমার কয়েকটা প্যাটার্নে আনসার সার্চ করলে তুমি আসলে সত্যিকার আনসারগুলো পেয়ে যাবা। ওকে, আচ্ছা, সো থ্যাংক ইউ। আমরা হচ্ছে পাউলির বর্জন নীতি এরপরে আসো রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষায় জিঙ্ক সালফেট কেন ব্যবহার করা হয়। ঠিক আছে, জিঙ্ক সালফেট আলফা কণার দিক পরিবর্তন বোঝানোর জন্য আসলে জিঙ্ক সালফেট ব্যবহার করা হয়। এটি হচ্ছে থিওরিটিক্যাল জিনিস আলোচনা। একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম, 999 ফাইটার্স কোর্স। যারা আমার কাছে কেমিস্ট্রি আলাদা করে পড়তে চাও, নো নিড। আমি টোটাল কেমিস্ট্রির কোর্সটাই হচ্ছে তোমাদের এখানে পড়াবো, এবং আমরা কমিটেড যে মাত্র 999 টাকায় আমরা পুরো কোর্সটা তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? এবং এটির কৃতজ্ঞতা এবং ভালোবাসা দিয়ে আমরা আসলে তোমাদেরকে
সামনের দিকে এগিয়ে নিতে চাই। তোমাদের রেসপন্স অনেক ভালো, প্রত্যেক দিন অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে তোমরা। আশা করি হচ্ছে আমাদের ফ্রি ক্লাসের পরে আমাদের পেড ক্লাসগুলো শুরু হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমরা 3 নাম্বার টপিক নাম্বার হচ্ছে 3। 3 নাম্বার টপিক হচ্ছে আইএসও শব্দ। এখান থেকে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রশ্ন আসে, দেখো কিভাবে প্রশ্ন আসে একটু লক্ষ্য করো। আমরা এখানে পড়বো হচ্ছে আইসোটোপ, ঠিক আছে। আইসোটোপের হচ্ছে কি কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে হচ্ছে সংজ্ঞা। দেখো সংজ্ঞা কি, আইসোটোপের লাস্ট বর্ণটা কি? পতে। পতে প্রোটন সংখ্যা সমান, যাদের প্রোটন সংখ্যা সমান তারা কি হবে? আইসোটোপ। যেমন তুমি একটু লক্ষ্য করে দেখো, যে অক্সিজেন, দেখো অক্সিজেনের 3টা আইসোটোপ আছে, 8 8 8, তার মানে হচ্ছে 16 17 আর হচ্ছে কি বলো 18। তাদের হচ্ছে আইসোটোপ হচ্ছে কেন? তাদের মানে প্রোটন সংখ্যা সমান। এবং এদের প্রশ্ন আসতে পারে যে তেজস্ক্রিয় আইসোটোপের কি? তেজস্ক্রিয় আইসোটোপ থেকে প্রশ্ন আসতে পারে। তোমরা তেজস্ক্রিয় আইসোটোপের নাম শুনবা, যেমন তোমরা দেখবা হচ্ছে কার্বন 14 ডেটিং, তাই না? ডেটিং শব্দটি ডেট থেকে আসছে, কার্বন 14 ডেটিং। দেখবা যদি 14 তো উপরে হবে, তাই না? কার্বন 14 ডেটিং। তোমরা দেখবা হচ্ছে পার্কে গেলে বা রাস্তাঘাটে কোথাও, মানে হচ্ছে নিরিবিলিতে, গাছতলায়, বৃক্ষ বটতলায় ইত্যাদিতে যে ধরনের নারী পুরুষের ঝগড়াটা নর্মালি হয়, এটা কি নিয়ে হয়? এবং এটা মেনলি হচ্ছে টাইম নিয়ে হয়, তাই না? বলো টাইম। হয়তো কেউ আগে আসছে, কেউ পরে আসছে, দ্যাট মিনস কেউ হচ্ছে মানে কথা রাখে নাই ইত্যাদি ভাবে তাদের মধ্যে সমস্যা হয়েছে। এই যে কত সালে, কোথায়, কিভাবে, কখন এই ঘটনাটি ঘটেছিল প্রথম, বা হচ্ছে জীবাশ্মের জ্বালানির বয়স, বা জীবাশ্ম শেষ হয়ে গেছে তুমি কত বছর আগে ঘটেছিল, এটা হচ্ছে কার্বন 14 ডেটিং এর মাধ্যমে বের করা আনা সম্ভব। তারপর তুমি দেখবা হচ্ছে কোবাল্ট 60 ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। থাইরয়েড বা গলগণ্ড চিকিৎসার জন্য দেখবা আয়োডিন 131 তোমার ব্যবহার করা হয়। এই ধরনের ব্যাপারগুলো তোমরা কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, সেগুলো একটু একটু রিভিশন দিবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আইসোবার মানে কি? বার মানে হচ্ছে দেখো ভর সংখ্যা সমান। ভর সংখ্যাটা কি জিনিস? সংজ্ঞা বলবা কি ভর সংখ্যা? যেমন হচ্ছে কপার এবং জিঙ্ক, তাই না? আমরা জানি কপার হচ্ছে 29 পারমাণবিক সংখ্যা, জিঙ্ক হচ্ছে 30, কিন্তু এর ভরও 64, এর ভরও 64, ঠিক আছে। তার মানে আমরা বলবো কি বলবো, যে হচ্ছে বার মানে যাদের ভর সংখ্যা সমান তারা হচ্ছে আইসোবার, তাই না? এবার আসা হচ্ছে আইসোটন। দেখো তুমি সব সময় লাস্টের বর্ণটা একটু চিন্তা করবা। এই যে দন্তন্য মানে হচ্ছে কি বলো? নিউট্রন সংখ্যা সমান। দেখো যাদের নিউট্রন সংখ্যা সমান তারা পরস্পরে আইসোটন। এখন দেখো এই যে কার্বন এবং অক্সিজেন, সাপোজ হচ্ছে এটা 8, এটা 16, এটা হলো 6, এটা হলো 14। দেখো 14 থেকে 6 গেলে কত হবে? 8। 16 থেকে 8 গেলে কি হবে? 8। তার মানে হচ্ছে এদের কি বলো, এদের নিউট্রন সংখ্যা সমান, এরা পরস্পরের আইসোটন। এবার আসো আইসো ইলেকট্রনটা কি? যাদের ইলেকট্রন সংখ্যা সমান। কি বলেছি বলো? যাদের ইলেকট্রন সংখ্যা সমান তারা হচ্ছে আইসো ইলেকট্রন। যেমন তুমি যদি এখানে চিন্তা করো যে প্রশ্নগুলো কিভাবে আসে, যেমন সোডিয়াম প্লাস, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+। দেখো এর ইলেকট্রন সংখ্যা কত? এটা নর্মালি এভাবে লেখাও থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে 11 থেকে 1 গেলে হচ্ছে 10, এটাও 10। এই দুটোর ইলেকট্রন সংখ্যা সমান, এই জন্য এরা পরস্পর আইসো ইলেকট্রন। এই 4টা শব্দ তোমার হচ্ছে প্রায় 100% ইম্পর্টেন্ট। যে কোনো জায়গায় প্রশ্ন আসে, প্রশ্ন না আসলে ভর্তি পরীক্ষা বাতিল হবে, আমি বলে দিলাম, কারণ এটা বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষায় কোশ্চেনগুলো আসে। সো হ্যাঁ, ডেফিনেটলি গুরুত্বপূর্ণ টপিক, অবশ্যই গুরুত্বপূর্ণ টপিক। এখন তোমরা দেখো আমরা বলছিলাম যে যাদের ইলেকট্রন সংখ্যা সমান তারা হচ্ছে আইসো ইলেকট্রনিক পদার্থ। সো আইসো ইলেকট্রনিক পদার্থগুলো তোমাদের হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সম ইলেকট্রনিক পদার্থ কোনটা হবে? একবার কোশ্চেন আসছে কার্বন ডাইঅক্সাইডের সম ইলেকট্রনিক। এখন তুমি দেখো কার্বন ডাইঅক্সাইড এর সম ইলেকট্রনিক, কার্বন ডাইঅক্সাইড তারা আসছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ইলেকট্রন সংখ্যা বের করো। কার্বন ডাইঅক্সাইডের ইলেকট্রন সংখ্যা বের করো, কত আসে?
আচ্ছা, আরেকটা অপশনে ছিল N3 মাইনাস। তাহলে তুমি দেখো কার্বন অক্সাইড হচ্ছে, কার্বন হলো 6, অক্সিজেন হচ্ছে 8 × 2, তাহলে কত হচ্ছে 16, কত হচ্ছে 8 × 2 = 16, 16 আচ্ছা হচ্ছে 22 হচ্ছে, তাই না? 7 × 3 - 1 + 1 হচ্ছে 22। দেখো এদের ইলেকট্রন সংখ্যা সমান, তার মানে এরা আইসো ইলেকট্রনিক। তার মানে যাদের ইলেকট্রন সংখ্যা সমান তারা পরস্পর আইসো ইলেকট্রনিক বা সম ইলেকট্রনিক পদার্থ বলা হয়। এই যে ইংলিশ টার্মগুলো পরীক্ষার হলে অনেক সময় আসে। একবার কোশ্চেন আসছে যে ইংলিশ টার্মে নিচে কোনটি সাবলিমেশন ম্যাটার। সাবলিমেশন ম্যাটার সবাই চেনে বাংলায়, কিন্তু ইংলিশ কেউ জানে না। তোমরা বলো তো সাবলিমেশন ম্যাটার এর ইংলিশ এটা মানেটা কি? সাবলিমেশন ম্যাটার, সাবলিমেশন ম্যাটারের মানেটা কি? সাবলিমেশন ম্যাটার মানে হচ্ছে ঊর্ধ্বপাতন পদার্থ, ঠিক আছে? সাবলিমেশন ম্যাটার মানে কি? ঊর্ধ্বপাতন পদার্থ। সো আমরা দেখি এখানে কি ধরনের প্রশ্ন আসছে, সবাই আমরা দ্রুত গতিতে আনসার করব। চলো, আচ্ছা, যেসব পরমাণু ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা সেম, আর আমি পড়বই না, বলছে কি ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান মানে হলো তারা আইসোবার, কোনো সন্দেহ নেই, আমরা পরস্পর এটা পারবো, তাই না? ভর সংখ্যা সমান মানে আইসোবার, ওকে। পারমাণবিক সংখ্যা অভিন্ন মানে পারমাণবিক সংখ্যা সেম, তাই না? পারমাণবিক সংখ্যা সেম বা প্রোটন সংখ্যা সেম, প্রোটন সংখ্যা সেম হলে তার নাম আমরা কি বলি? তার নাম হচ্ছে আইসোটপ। তাহলে কোনো সন্দেহ নাই যে আইসোটপ, ঠিক আছে। এরপরে আসি আমরা ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত বিভাজন, ওই যে ক্যান্সার রিলেটেড কথা বলছি, তাহলে ক্যান্সার রিলেটেড অনিয়ন্ত্রিত, বলো দেখি আনসার। ক্যান্সার কি বলছিলাম তোমরা একটু বলো দেখি, ক্যান্সার কি বলছিলাম? কুইক 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 বলো, ক্যান্সার কি বলছিলাম? কোবাল 60, তাই না? বলো কি বলছিলাম? কোবাল 60 হচ্ছে ক্যান্সার, ওকে। আচ্ছা, এবার বলছিলাম এত আইসোটোপে নিউটন সংখ্যা কত? বলো সবাই বলো। সহজ প্রশ্ন, ইজি ইজি প্রশ্ন, এগুলো জাহাঙ্গীরনগর অনেকবার আসছে পরীক্ষায়, রাজশাহী ইউনিভার্সিটি আসছে, চিটাং ইউনিভার্সিটির কোশ্চেন আরো সহজ। তোমরা যদি জাবি আর রাবির কোশ্চেন পারো তাহলে আর কোথাও কোনো সময় আটকাবা না, সেকেন্ড টাইম আর কোথাও আটকাবা না, কোনো সন্দেহ নাই, কোথাও আটকাবার কোনো সন্দেহ, কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? দেখি মোবাইলটা। আচ্ছা, তোমাদের কোশ্চেন করো, কোশ্চেন করো, হ্যাঁ প্রচুর, ভেরি গুড, হ্যাঁ তোমরা তো পারতেছো, ইজি ইজি তাই না? অনেক ইজি, ওকে। তাহলে আনসার হচ্ছে কি বলো? বাংলাদেশ। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি বলছি না, বলছে ক্লাসের পড়াটা ক্লাসে আমরা শেষ করে ফেলবো। এবার আসি আমরা টপিক নাম্বার কোয়ান্টাম সংখ্যা, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই টপিক থেকে প্রশ্ন আসবেই এবং তোমরা ভুল করবাই। তাহলে যদি এখান থেকে প্রশ্ন আসে তুমি ভুল করবা, এটা হচ্ছে গ্যারান্টি। কি ভুল করবা, কেন ভুল করবা, কিভাবে ভুল করবা সেটাই দেখি আমরা। এই কোয়ান্টাম সংখ্যা দেখো, এক নম্বর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে কি এন দ্বারা প্রকাশ করা হয়, শক্তি স্তরের হচ্ছে আকার নির্দেশ করে। তোমরা জানো আকার মানে হচ্ছে কি বলো? সাইজ। আকার মানে কি? সাইজ, ওকে। দুই নম্বর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে। আকৃতি মানে কি বলো? শেপ। আকৃতি মানে কি বলো? শেপ। এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ত্রিমাত্রিক বিন্যাস নির্দেশ করে। ত্রিমাত্রিক বিন্যাস, এটাকে বলা হয় ওরিয়েন্টেশন। অবশ্যই ইংলিশ টার্মগুলো মনে রাখবা। আমি ক্লাসে যা লিখাবো খাতাটা সুন্দর করে লিখবা। এই খাতার লেখক তুমি নিজে, এই খাতার পাঠক তুমি কি বলো? নিজে। নিজেই লিখবা, নিজেই পাঠ করবা, ওকে। 4 নাম্বার হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে দিক নির্দেশ করে, তাই না? ঠিক হচ্ছে দিক নির্দেশ করে। এখন তোমরা দেখো এই যে 1 নাম্বার হচ্ছে পরীক্ষায় আসে, এদের হচ্ছে পরিচিতি সম্বন্ধে ডিরেক্ট কোশ্চেন আসে, এগুলা সহজ সহজ প্রশ্ন আসে, তোমরা সবাই পারবা, এটা খুব ইজি প্রশ্ন আসে, ঠিক আছে। 2 নাম্বার প্রশ্নটা আসে যে এদের সম্বন্ধে যে এরা সত্য নাকি মিথ্যা, সঠিক নাকি কোন, এ ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে। আমি সবসময় একটা কথা বলি, সবসময় মনে রাখবা, এটা হলো বড়, তার ছোট এটা, তার ছোট এটা, এটা তো দিক প্লাস বা মাইনাস, তাই না? তাহলে কখনো যদি তুমি দেখো যে প্রথম একটা জায়গায় বাবার ছেলের বয়স সমান, ব্যাপারটা সম্ভব না অসম্ভব? একটু বলো দেখি। যেটা সম্ভব সেটা হচ্ছে অনুমোদনযোগ্য, সেটাই গ্রহণযোগ্য, তাই না? যেটি সম্ভব না সেটি হচ্ছে অনুমোদনযোগ্য নয়, সেটাই কি বলা? গ্রহণযোগ্য নয়। এ ধরনের সিমিলার টার্মিনোলজি তোমার এখানে প্রশ্ন আসতে পারে। সো
একটা জিনিস তোমরা আমাকে বলো, সেটি হচ্ছে যে বাবার ছেলের বয়স কখনো কি সমান হতে পারে? দেখো, কখনো তুমি যদি দেখো যে বাবার ছেলের বয়স সমান, ব্যাপারটা কি সম্ভব না। কখনো যদি দেখো যে বাবার চেয়ে ছেলে বড়, ছেলের চেয়ে নাতি বড়, ব্যাপারটা অসম্ভব। কখনো যদি দেখো যে বাবা নাই সন্তান হয়েছে, এই ব্যাপারটাও কিন্তু অসম্ভব। কখনো যদি দেখো যে কথা ছিল হয় ছেলে মেয়ে হবে, কিন্তু ছেলেও হয় নাই মেয়েও হয় নাই, দুটার মাঝখানে হয়েছে। তার মানে এই ব্যাপারগুলো হচ্ছে কি বলো, গ্রহণযোগ্য নয়, ব্যাপারটি সত্য নয়, ব্যাপারটি সঠিক নয়, ব্যাপারটি কি বলো অনুমোদনযোগ্য নয়। তাহলে কি বলেছি, কখনো যদি দেখো বাবার ছেলের বয়স সমান, বাবার চেয়ে ছেলে বড়, ছেলের চেয়ে নাতি বড়, অবশ্যই দেখো বাবা নাই সন্তান হয়েছে, অবশ্যই এস এর মান প্লাস মাইনাস হাফ ছাড়া যদি অন্য কিছু থাকে, অন্য কিছু, তখন সেটি গ্রহণযোগ্য নয়, সেটি বাস্তবধর্মী নয়, সেটি অনুমোদনযোগ্য নয়। ঠিক আছে? সো আমরা একটু দেখে আসি এ ধরনের কোশ্চেন আসছে কিনা, একটু দেখে আসি এ ধরনের কোশ্চেন আসছে কিনা, একটু দেখে আসি। আচ্ছা বলো, বলছে কোন সেটটি সম্ভব নয়। দেখো, কোন সেটটি সম্ভব নয় এবং কেন নয়, তোমরা একটু আমাকে আনসার করে বলবা। এখানে প্রত্যেকটাই হাফ, ঠিক আছে, এটা হাফ, ভালোভাবে ওঠে না, এগুলো প্রত্যেকটাই হচ্ছে হাফ। ওকে, একটু দেখো কোনটা সম্ভব নয় এবং কেন নয়, কুইক আনসার করো। আজকের ক্লাস কেমন হলো আমি জানি না, কিন্তু ক্লাস শেষে আমি তোমাদের একটা মডিউল দেখাবো যে তোমার লাইফ চেঞ্জিং মডিউলটা কিভাবে হতে পারে। লাইফ চেঞ্জিং মডিউলটা তোমার কিভাবে হতে পারে সেটি আমি ক্লাস শেষে দেখাবো। একটা জিনিস হচ্ছে, তোমরা সবসময় মনে রাখবা যে ক্লাসের ক্লাসের চেয়ে ক্লাসের যে তোমার সিস্টেমটা, সেটি তোমার আসলে প্রকৃত অর্থে বুঝতে হবে। যে তুমি তুমি এখান থেকে উঠে আসবা কিনা সেটি তোমাকে বুঝতে হবে। বলো, তাহলে বলছি পরামর্শ, সবাই আনসার করো। হ্যাঁ, ম্যাক্সিমাম দেখো, এই যে দেখো এলস, হ্যাঁ, এবং দেখো ম্যাক্সিমাম। আসলে এখানে একটা ভুল হয়েছে, এটা অপশনটা ছিল এন এর মান 3, এন এর মান 3, ঠিক আছে, এটি হবে আনসার। আচ্ছা যা হোক, এখন তোমাদেরকে আমি বলবো ইয়েস অর নট বলবা, ঠিক আছে। এন এর মান হচ্ছে 0, এল এর মান 1, এম এর মান 1, এস এর মান প্লাস হাফ, জাস্ট এটা বলবা। আচ্ছা মানে সঠিকটা সঠিক না, ইয়েস অর নো, ঠিক আছে, ইয়েস অর নো, জাস্ট এটা বলো ইয়েস অর নো, তাহলে বুঝবে। এই প্রশ্নটা অপশনগুলো ভুল ছিল, এটা ছিল এন এর মান 3, এন এর মান 3, তাহলে আনসার হবে এটা, কোনটা সম্ভব নয় বলছে। তো বলো, সবাই বলো, বলো। হ্যাঁ, ইয়েস অর নট, হ্যাঁ সবাই নো বলছে। সো আনসার হবে নো, কারণ হচ্ছে এন এর মান 0 হতে পারে না, এন এর মান 0 হতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা, আহ বলছে 4D অরবিটালের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সঠিক। ঠিক আছে, আমরা একটু তোমাদের একটু আগে চলে যাই। বলছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। আচ্ছা বলো, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কিসের উপর ডিপেন্ড করে, সবাই বলো। ঠিক আছে, আমরা জানি যে এটা সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ড করে, তাই না? আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে এম সমান হচ্ছে প্লাস মাইনাস এল, তাই না, 0 সহ, এটাই তো তোমরা জানো, প্লাস মাইনাস এল, তার মানে এটা এম এর মানটা ডিপেন্ড করতেছে সহকারী কোয়ান্টাম সংখ্যার উপরে, ঠিক আছে। আচ্ছা, এগুলো সহজ সহজ প্রশ্ন, এগুলো নিয়ে বেশি সময় দেবো না। উপশক্তি স্তর পি এর জন্য এল ও এম এর মান, ঠিক আছে, পি এর জন্য এল ও এম এর মান আমি সহজভাবে দেখাই, দেখো এসপিডিএফ, তাই না, এসপিডিএফ, তুমি বলো এখানে এল এর মান কত, বলো এল এর মান 0, 1, 2 আর কি বলো 3। সো আমরা জানি যদি এল এর মানটা, এল ও এম এর মান যথাক্রমে, বলছে পি উপস্তরের জন্য, পি এর জন্য আমরা জানি এন এর মান কত, পি এর জন্য হচ্ছে আমরা জানি এল এর মান হচ্ছে 1, তাই না। তাহলে এল এর মান যদি 1 হয়, তাহলে এম এর মানটা কত হবে, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1 মানে কি প্লাস 1 0 মাইনাস 1, তাই না, বলো মাইনাস 1 0 প্লাস 1, এটি হতে পারে। সো এটি হলো আমাদের কথা, তার মানে এই ধরনের কোথাও যদি থাকে তাহলে আনসার হবে এ, এটাই তো হবে আনসার, তাই না।
তাহলে আমরা বুঝতে পারছি যে এই ধরনের প্রশ্ন কিন্তু আসলে তুমি কিন্তু অবশ্যই পারবা। তার মানে এটা এইগুলো আমাদের জানা থাকতে হবে, তাই না? কঠিন কিছু পড়াচ্ছি বলো, কঠিন কিছু হলে অবশ্যই আমাকে কমেন্ট করবা যে ভাই কঠিন লাগতেছে। সো কঠিন লাগলে অবশ্যই বলবা। আমরা প্রত্যেকটা ক্লাস হচ্ছে 1 ঘন্টার ক্লাস হবে, 1 ঘন্টায় তুমি 1 বছরে পড়াশোনা করবা, এটা কোনো ডাউট নাই, কোনো ডাউট নাই। তুমি দেখো দেখো আমরা দেখাচ্ছি কিভাবে। বলছে প্রতিটি এল এর মানের ক্ষেত্রে এম এর মান কত হবে, যে আমরা একটু আগে বলছি এল এর মান হচ্ছে 12+1, তাই না? এটা একটা তোমাদের সূত্র, এল এর মান শেষে 12+1। এই ধরনের কোশ্চেন জাবিতে আসছে, এই জন্য তোমাদেরকে আমি দিয়েছি, খুব কঠিন কিছু না এখানে। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি প্রকাশ করে, একটু আগে বলছি যে কোনটা দ্বারা কি প্রকাশ করে, তাই না? তোমরা আমাকে বলো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা বলছি প্রধান শক্তি স্তর, তার মানে সহকারী, তার মানে হচ্ছে এম, আর স্পিন হচ্ছে ঘূর্ণনের দিক বা স্পিন নির্দেশ করে, তাই না? এগুলো আমরা তোমাদেরকে বলেছি। সো এই ধরনের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের আনসার কেন হবে, কিভাবে হবে, কেন হবে না, কেন হবে না, কি হবে, এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। দ্যাটস ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এবার আসো, এন সমান হলো অরবিটাল কোনটি, তাই না? দেখো আমরা সব সময় তোমাদেরকে বলছি যে অরবিটাল, এটার জন্য যদি অরবিটাল বলে তাহলে এই যে তোমাদেরকে একটু আগে আমি বলছিলাম L1 এর জন্য পি, তাহলে আমি পিটা লিখবো, এই এন এর মানটা সবসময় সামনে থাকে, এই জন্য হবে 2p। দেখো তাহলে আমরা কি বলছিলাম, এটা হলো এন এর মান, তাই না? আর এটি হচ্ছে কি বলো, এল এর মান, তার মানে এন এর মান 2, আর হচ্ছে এল এর মানটা হচ্ছে 1 2 3 দিয়ে এখানে নির্দেশ করছে। সো আনসার হবে কি 2p, আনসার হবে 2p। ওকে, আচ্ছা তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি এন এর মান 0 আর তোমার হচ্ছে সরি এন এর মান 4, এল এর মান 0, তাহলে বলো তো কি হবে, সবাই বলো কি হবে, উপস্তরটা কি হবে, কমেন্ট করো, কমেন্ট, দ্রুত কমেন্ট করো, রেসপন্স প্লিজ, কমেন্ট করো। সহজ সহজ প্রশ্ন, ইজি ইজি উত্তর। সো মানে যেগুলো পড়াবো সেগুলোর মাঝেই তোমার প্রশ্ন আসবে। সো ক্লাসের পড়া ক্লাসে শেষ করবা, এবং আমি তোমাকে বলবো যারা মেডিকেল পরীক্ষা দিবা, আমি যে টপিকগুলো পড়াবো এর বাইরেও প্রশ্ন আসবে না, ঠিক আছে ইনশাল্লাহ। তবে আমরা বিশেষ করে রাবি পরীক্ষার স্পেশাল কিছু ট্রিক্স পড়বো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্পেশাল কিছু ট্রিক্স পড়বো, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্পেশাল কিছু ট্রিক্স পড়বো, তাই না? তার মানে এটা কি হবে, আনসার হবে 4s। ভেরি গুড, আনসার কি হবে 4s। এল এর মান 0 হলে s অরবিটাল হয়, তার মানে হচ্ছে 4s। ওকে, আচ্ছা ভেরি গুড, 4s হচ্ছে। ওকে, এবার আসো আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি, অরবিটাল। ওকে, এবার আসে 4d অরবিটালের জন্য কোন কোয়ান্টাম সংখ্যার মান কত, তাই না? আচ্ছা এখন আমরা যেটা বলেছি n এর মানটা হচ্ছে কি বলো 4, l এর মান হচ্ছে 2। ওই যে আমরা বলছিলাম যে 0 0 1 2 3 s p d f, তাই না? s p d f, এটা হচ্ছে l এর মান, আমরা বলছি l এর মান। তার মানে d এর জন্য আমরা হচ্ছে l এর মান হচ্ছে 2 পাইছি। তাহলে যদি 2 পাই তাহলে m এর মানটা হবে কি বলো, +-2। +-2 মানে +2 +1 0 -2, ঠিক আছে বলো, -1। ওকে, তার মানে এইভাবেই হচ্ছে আমরা এটা মানটা পেয়েছি। তার মানে তোমরা দেখো l এর মান 4, l এর মান 2, তার মানে আছে কোথায়, n এর মান 4, l এর মান 2 এখানে আছে। m এর একটা মান নিয়েছে +2, তার মানে আনসার হলো সি, সি মানে কারেক্ট। ওকে, কোনো কিছু আনসার না বলে সি দাগাবা, দ্যাটস দ্য মজার বিষয়। ওকে, সি তোমরা আমার আগেই বলেছো, থ্যাংক ইউ সো মাচ, অনেক আগেই বলেছো আনসার কি হবে। আচ্ছা এবার আসো, এটাও আমরা বললাম প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 3 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা n এর মান কি হবে, ঠিক আছে? এখন তার বলার কিছুই নাই, তাই না? তার মানে হচ্ছে n এর মান যদি 3 হয় তাহলে l এর মান হচ্ছে 2, তার মানে হচ্ছে এই 2 মানে হলো 0 1 2, তাই না? তোমরা এটা জানো অলরেডি, তাহলে মানে আনসার হবে কি বলো 0 1 2। ওকে, আচ্ছা যদি m এর মান বলতো তাহলে প্লাস মাইনাস দিতা, তাই না? এটা তো যেতে m এর মান বলে নাই, তাহলে প্লাস মাইনাস দেওয়া দরকার নাই, ঠিক আছে? ওকে ওকে, আমরা হচ্ছে এখানে আসছি, এরপরে আসি হচ্ছে, আচ্ছা এখানে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আরো একটা প্রশ্ন আসে যে অনেক সময় ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পরীক্ষা আসে। তো সেক্ষেত্রে তুমি দেখো n এর মান 3, l এর মান হচ্ছে 1, m এর মান হচ্ছে 1, s এর মান +½ এই কোশ্চেনটা একবার আসছিল। দেখো এই ইলেকট্রন নাম্বার সমান তুমি দেখবা যে m এর মান ইনটু দিক, ঠিক আছে? m এর মান ইনটু কি বলো দিক। তুমি দেখো m এর মান 1 মানে কি বলো, m এর মান 1 মানে হচ্ছে +1, m এর মান 1 মানে কি +1, কয়টা মান আছে
একটা মান কয় দিকে গেছে, একদিকে গেছে, আর এটা কি হাফ, তার মানে হচ্ছে একটা ইলেকট্রন। দেখছো, তার মানে হচ্ছে এই সূত্রটা মনে রাখবা, ইলেকট্রন নাম্বার সমান m এর মান সংখ্যা ইনটু দিক সংখ্যা। ঠিক আছে, এইভাবে তুমি ইলেকট্রন নাম্বার বা ইলেকট্রন সংখ্যা বের করতে পারবা। হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রন সংখ্যা কয়টা আছে এটা তুমি কিন্তু এই কোয়ান্টাম সংখ্যা থেকেও বের করতে পারবা। ঠিক আছে, থ্যাংক ইউ। এটি হচ্ছে তোমরা প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা বলছি অরবিট আর অরবিটাল, তাই না? অরবিট হচ্ছে কক্ষপথ, আর অরবিটাল হচ্ছে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাব্য অঞ্চল। এই অরবিটালগুলোকে বলা হয় এসপিডিএফ। তোমরা জানো, এস তে হলো সার, পি তে হচ্ছে প্রিন্সিপাল, ডি তে ডিফিউজ, এফ তে হলো কি বলো, ফান্ডামেন্টাল, তাই না? আচ্ছা, এটাকে আমরা যদি ধরি 1 নাম্বার অরবিটাল, এটাকে যদি 2 নাম্বার ধরি, এটা হচ্ছে 3, এটা হলো 4, তাই না? ধরো তুমি এখন পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে যে কোন অরবিটালটি সম্ভব, কোনটা সম্ভব না। এগুলো তুমি চোখে দেখে আনসার বলতে পারবা, কারণ চোখ যে মনের কথা বলে। কিভাবে মনের কথা বলে দেখো, ধরো তোমার কাছ থেকে আমি 5 টাকা নিলাম, আমি তোমাকে 5 টাকাই দিলাম, তোমার কিন্তু মনের অবস্থা ভালো হবে না, খারাপ হবে না, কারণ তোমার 5 টাকা নিয়ে তোমার 5 টাকাই দেওয়ার কথা ছিল। কিন্তু যদি আমি তোমাকে 5 টাকা নিয়ে 4 টাকা দেই, তোমার মনটা খারাপ হয়ে যাবে। এইটাই বলে অরবিটাল বলে অসম্ভব। যদি তোমাকে 6 টাকা দেই, তাহলে মনটা ভালো হয়ে যাবে, কারণ 1 টাকা তুমি লাভ পেয়েছো। দিস ইজ অরবিটালের ফিলিংস। কথা বুঝো নাই? ধরো এর মান হচ্ছে 1, তার সামনে কমপক্ষে 1 দিতে হবে, এর মান 2 2 দিতে হবে, এর মান 3 3 দিতে হবে, এর মান 4 4 দিতে হবে। যেমন তোমাকে যদি বলি আমি হচ্ছে 3f সম্ভব না অসম্ভব, তুমি হাতের মধ্যে হিসাব করবা, এসপিডিএফ কয় নাম্বারে আছে? 4 নাম্বারে আছে। কয় নাম্বার? 4 নাম্বার। কিন্তু তার সামনে কত আছে? 3 আছে, তার মানে 1 কম আছে, তার মানে ব্যাপারটা অসম্ভব, তাই না? এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি 2d সম্ভব না অসম্ভব, তুমি বলবা ভাইয়া এসপিডি, ডি তো 3 নাম্বারে আছে, তার সামনে 2 আছে, কম আছে, অসম্ভব। আমি যদি বলি 3d, বলবা যে অবশ্যই সম্ভব, বলো 4d আরো সম্ভব, 5d কি বলো আরো সম্ভব। যত বেশি দিবা ততই অরবিটাল খুশি হবে, তার মানে সম্ভব। দেখো, এই সহজ সহজ বিষয়গুলোই নিয়ে আমরা আসলে তোমাদের সাথে কাজ করছি। সেটি হচ্ছে আমরা এই ধরনের একটা প্রশ্ন দেখায় আসি, কোনটা সম্ভব কোনটা অসম্ভব আমরা একটু দেখে আসি। এই যে কোন অরবিটালটি সম্ভব না, দেখো এই কোশ্চেন কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটা রাবিতেও আসছে। ঠিক আছে, কোনটা সম্ভব না, ঠিক আছে, ওকে। ওকে, বলো তোমরা দেখি। অনেক রয় সুন্দর কথা বলছে, চোখ যদি মনের কথা বলে তাহলে সে আমার মনের কথা কেন বোঝে না ভাইয়া? সে তোমার মনের কথা বুঝবে, সেকেন্ড টাইম দের কথা সে বুঝবে, ফার্স্ট টাইম সে বুঝে নাই। ঠিক আছে, আনসার হবে এ। সবাই পারছো? সবের অরবিটাল কয়টি? ঠিক আছে, আচ্ছা মনে রাখতে হবে এসপিডিএফ, একবার ডাইরেক্ট মনে রাখবা 1 3 5 7। ঠিক আছে, সরি 1 3 5 7। ওকে, এগুলো হচ্ছে অরবিটাল। তোমরা জানো যে অরবিটাল বের করার যে সূত্রটা, সেটির নাম হচ্ছে কি বলো, এন স্কোয়ার। ঠিক আছে, আবার যদি ইলেকট্রনের কথা বলো, সেটি হচ্ছে 2n স্কোয়ার, ইলেকট্রন সংখ্যা। তাহলে এটাকে ডাবল করো, এটা হলো 2, এটা হলো 6, এটা হলো 10, এটা হলো কি বলো 14, তাই না? তাহলে যদি বলে যে 4d উপস্তরে অরবিটাল কয়টি, তার মানে ডি তে সর্বোচ্চ 7টা অরবিটাল থাকতে পারে, এই সরি 5টা অরবিটাল থাকতে পারে। আমরা এখানে দেখেছি ডি তে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 5টি। এগুলো নিয়ম আছে, সূত্র আছে, এই সূত্র পড়ার কোনো দরকার নাই। দ্যাট মিনস হচ্ছে এটা কি বলে, আনসার হবে সি, মানে কারেক্ট। সর্বোচ্চ 5টি অরবিটাল থাকতে পারে। ওকে, এইভাবে তোমরা মনে রাখবা। এইভাবে মনে রাখলেই তুমি হচ্ছে সহজে প্রশ্ন আনসার করতে পারবা। এবং দেখো, আজকের ক্লাসে আই এম সো মাচ হ্যাপি, যাদের দ্বারা ক্লাস শুরু করেছিলাম তারাই শেষ পর্যন্ত আছে। মনে রাখতে হবে, একটা ক্লাসের ফার্স্ট সবাই হয় না, এবং ট্রেনের ফার্স্ট ক্লাস যাত্রী সবাই থাকে না। যারা আসলে রিয়েল স্টুডেন্ট তারা কিন্তু ক্লাসে থাকে। কিভাবে থাকে সেটি হচ্ছে বিষয়। ওকে, এবং দেখো ডি উপস্তরে অরবিটাল কয়টি, আবার বলো ওই একই কথা, 4d আর d তে একই কথা হবে, কারণ d মানে হচ্ছে 5, আমরা অলরেডি জানি d মানে কি বলো 5। ওকে, আচ্ছা কোন অরবিটালটি গোলাকার নয়, দেখো কোন অরবিটালটি গোলাকার না। এখন একটু প্রশ্ন তোমাদের একটু প্যাচ দেওয়া আছে, একটু চিন্তা করো যে কোন অরবিটালটি গোলাকার না, একটু চিন্তা করো দেখি সবাই, কোন অরবিটালটি গোলাকার না, একটু আনসার করো দেখি সবাই, কোন অরবিটালটি গোলাকার না, কুইক আনসার করো, কোন অরবিটালটি গোলাকার না, আনসার করো দেখি, কোন অরবিটালটি গোলাকার নয়। দেখো
আমরা বলছিলাম এস অরবিটাল গোলাকার, তাই না? এস অরবিটালে এল এর মান কত? 0। খেয়াল করে দেখো, এখানে এল এর মান 0, এখানে এল এর মান 0, এখানে এল এর মান 0, কিন্তু এর এল এর মান 0 না, এটি গোলাকার না। ঠিক আছে? আচ্ছা, আমরা জানি এস পি ডি এফ, তাই না? আমরা জানি এস হচ্ছে গোলাকার, পি হচ্ছে কি বলো ডাম্বেল আকৃতির, ডিটা হচ্ছে কি বলো ডাবল ডাম্বেল আকৃতির। ঠিক আছে? অ্যাপটা সাধারণত কি বলো জটিল প্রকৃতির বলে। সো এখন এগুলো কিন্তু পরীক্ষায় একটু ঘুরে ফিরে প্রশ্ন আসে। সো কত প্রকার প্রশ্ন আসে, আমি কিন্তু তত প্রকার কোশ্চেন সিলেক্ট করেছি। সো তোমার ক্লাসের শেষে পড়তে যে আশা করি তোমার কোনো অসুবিধা হবে না। আমি যখন ইউসিসি কোচিং এর হেড অফ ডিপার্টমেন্ট ছিলাম, তখন তোমার হচ্ছে ক্লাস নিতাম। ক্লাস নেওয়ার পরে যখন পোলাপান্ডা পিছে পিছে দৌড়ায় আসতে, কিছু সমস্যা নিয়ে আসতো না। তো একদিন এক স্টুডেন্ট এসে বলতেছে যে ভাইয়া, কার্বন মনোক্সাইডের ইলেকট্রন বিন্যাস কি হবে? তো আমার মাথা ঘুরে গেছে যে কার্বন মনোক্সাইডের ইলেকট্রন বিন্যাস কেন আসবে। আসলে আমি বলছি আচ্ছা বলো তো, এই যে ওটা ছোট না বড়? বলছে যে ওটা একটু ছোট আছে। তো এটা হলো কোবাল্ট, বুঝছো? সে এসে বলতেছে কার্বন মনোক্সাইড। সো কেমিস্ট্রিতে সামান্য বিষয় চেঞ্জ হয়ে গেলে যে কত বিশাল চেঞ্জ হয়ে যায়, তুমি আসলে চিন্তাই করতে পারবে না। হ্যাঁ, এই যে ইউক্রেন রাশিয়ার ক্ষেত্রে যে যুদ্ধ হচ্ছে, দেখো এখানে আজকে ইসরায়েলের একটা মিসাইল মানে হচ্ছে তাদের নিজেদেরকে আঘাত করে তোমার হচ্ছে একটা বিল্ডিং ধ্বংস করেছে। সো এইটা আসলে রসায়ন বিজ্ঞান হচ্ছে এত সেন্সিটিভ বিজ্ঞান। সো তুমি মানে কোনো একটা জিনিস ভুল করলে তুমি টেরই পাবা না তুমি কি ভুল করছো, সেটাই একটা বিষয়। ঠিক আছে? তো আমরা এগুলো পড়ে আসলাম, আমরা এগুলো দেখে আসলাম। সো আচ্ছা, অরবিটাল নিয়ে আর কোনো কথা আসলে আমি বলা দরকার নাই। এবার আসে ইলেকট্রন বিন্যাস ও কয়েকটা নীতি। ঠিক আছে? এবার আসো তোমাদের সাথে মজার কথা বলবো, সেটি হচ্ছে, এটা আমাদের লাস্ট টপিক। দেখো, আউফবাউ নীতি, তাই না? আউফবাউ নীতিটা হচ্ছে, এটাকে বলা হয় বিল্ডিং আপ নীতি। এটাকে আমরা বলি হচ্ছে শক্তিমাত্রার নীতি। এটাকে বলি N+L নীতি, তাই না? বলো, N+ কি নীতি? এল নীতি হচ্ছে শক্তিমাত্রার নীতি বা বিল্ডিং আপ নীতি বা হচ্ছে N+L নীতি। এখন অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে প্রায় প্রশ্ন আছে, আউফবাউ কোন দেশের বিজ্ঞানী? বলো তো, আউফবাউ কোন দেশের বিজ্ঞানী? বলো দেখি। আউফবাউ হচ্ছে একটা জার্মান শব্দ। ঠিক আছে? এটা কোনো বিজ্ঞানীর নাম না। এখন এটা দ্বারা শক্তিমাত্রা প্রকাশ করা হয়, যেমন 3p আর হচ্ছে ধরো 3d আসছে, কার শক্তি বেশি? এটা হচ্ছে n এর মান, এটা হচ্ছে l এর মান। তার মানে হচ্ছে 3 + 1 = হচ্ছে 4। এটা n এর মান, আর হচ্ছে এটা কি বলো n এর মান। তাহলে 3 + 2 = হচ্ছে 5। এর চেয়ে এর মানটা বড়, যার মান বড় তার শক্তি বেশি। কথা বুঝো নাই? যেমন হচ্ছে 3p আর 4 এর যদি আসে, তাহলে তুমি কি করবা? 3 + 1 = হচ্ছে 4, 4 প্লাস হচ্ছে 0 সমান হচ্ছে কি বলো 4। দুটার হচ্ছে শক্তি সমান, যার n এর মান বড় তার শক্তি বেশি। ঠিক আছে? তাহলে দুটো জিনিস মনে রাখতে হবে। N+L এর ক্ষেত্রে যার মান বড় তার শক্তিটা বেশি। যদি মান সমান হয়, যার n এর মান বড় তার শক্তি বেশি। তাহলে বুঝতে পারছো কিনা? এখন যদি বুঝতে পারো, তাহলে আমাকে একটা প্রশ্ন উত্তর দাও সবাই দেখি। বলো দেখি সবাই, এই যে 5D আর হচ্ছে 7s, বলো কার শক্তি বেশি? 5D 7s কার শক্তি বেশি? প্লিজ ডিফাইন্ড।
আচ্ছা দেখো, তার মানে হচ্ছে এখানে দেখো এর 5+2 সমান হচ্ছে 7, আর এখানে হলো 7, তার মানে n এর মান বড় যেটা তার শক্তিটা কি হবে, বেশি হবে, তাই না? আচ্ছা এখন এখানে কিছু বিষয় আমি আগে পড়াবো, এদিকে তাকানোর দরকার নাই। সেটি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের যে নীতি আছে সেটি হচ্ছে কয়েকটা নীতি আছে। ধরো আসে পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি হচ্ছে *1 to 4 হ্যাশ, তাই না? বাংলা লিঙ্ক ব্যালেন্স চেক। যে কোনো একটা ইলেকট্রনের একটি অরবিটালে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হতে পারে না, সেটি হচ্ছে পলির বর্জন নীতি। যদি যে কোনো তোমার চারটার মধ্যে 3টা একরকম হলে চতুর্থটা অবশ্যই ডিফারেন্ট হবে, এটার নাম হচ্ছে পলির বর্জন নীতি, তাই না? এগুলো তোমরা একটু পড়বা। হুন্ডের নীতিটা পরীক্ষায় সবসময় বেশি আসে, হুন্ডের নীতির পরিবর্তে আমরা এখানে হুসাইন নীতি পড়ব। তোমরা দেখবা যে এখানে একটা ইলেকট্রন বিন্যাস বলে একটা প্রশ্ন পরীক্ষায় আসে, আর ইলেকট্রন বিন্যাস সবসময় আসলে 3D ইলেকট্রন বিন্যাসগুলো আমাদের পরীক্ষায় আসে। 3D ইলেকট্রন বিন্যাসগুলো আসলে কত থেকে 21 থেকে 30 পর্যন্ত যে মৌলের পারমাণবিক সংখ্যা আছে সেগুলোই পরীক্ষা আসে, 21 থেকে 30 পর্যন্ত পরীক্ষা আসে। তাহলে 21 থেকে 30 পর্যন্ত আমরা একটু লিখি এবং 5 প্রকার প্রশ্ন আসে, আমি তোমাদেরকে চোখে চোখে আনসার শেখাবো। দেখো, স্ক্যান্ডিয়াম 21, টাইটেনিয়াম হচ্ছে 22, তারপর ভ্যানাডিয়াম হচ্ছে 23, তোর হচ্ছে ক্রোমিয়াম হলো 24, ম্যাঙ্গানিজ হচ্ছে 25, আয়রন 26, কোবাল্ট 27, নিকেল 28, কপার 29, জিঙ্ক 30। ঠিক আছে, আমরা এটা 2010 লিখবো, জিঙ্ক লিখবো 2210। ঠিক আছে, 2010 লিখবো, কারণ এটা নট দ্য ব্রিটিশ নীতি, দিস ইজ হুসাইন নীতি। সো আমরা এখানে 2010 লিখবো, আর কিছু না। ঠিক আছে, এখান থেকে 5 প্রকার প্রশ্ন আমরা আনসার করব। প্রথম প্রশ্নটা আসবে হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তোমরা দেখবা বিভিন্ন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস থেকে যখন প্রশ্ন আসে বিভিন্ন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস থেকে যখন প্রশ্ন আসে, ইলেকট্রন বিন্যাসের জায়গায় কিন্তু তারা মানে হচ্ছে অনেক বড় অপশন থাকে না, ছোট ছোট অপশন থাকে, তারা তখন আর্গন দিয়ে দেয়, তাই না? এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d আর হলো 4s, প্রত্যেক ক্ষেত্রে সেম, আর্গন 3d আর 4s। যেমন হচ্ছে এখানে কি হবে, আর্গন 3d 4s, প্রত্যেক ক্ষেত্রে ঠিক সেম, তোমরা সব ক্ষেত্রে লিখে নাও সবার ক্ষেত্রে লিখে নাও আর্গন 3d 4s, আর্গন 3d 4s, সবাই লিখে নাও আর্গন 3d 4s, লিখে নাও সবাই আর্গন 3d আর 4s লিখে নাও। এখন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তুমি কি করবা, খুব সহজ, চোখে চোখে একটু তাকাও এদিকে। এই যে ডানের যে অঙ্কটা তুমি দিবা হচ্ছে ডিতে, এই যে বামের অঙ্কটা সেটা দিবা হচ্ছে এসে। ঠিক সে হয়ে গেল, কথা বোঝো নাই? কথা বোঝো নাই? আবার দেখো, আমরা কি বলছিলাম, এই ডানের অঙ্কটা তুমি হচ্ছে ডিতে দিবা, আর বামের অঙ্কটা কোথায় দিবা বলো, এসে দিবা। ঠিক আছে, বামের অঙ্ক কোথায় দিবা, এসে দিবা। এখন তোমার কথা বিষয় হচ্ছে যে ভাইয়া ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হবে, মনে রাখবা যা কিছু ব্যতিক্রম তাই পরীক্ষায় আসে, তাই না? কেন আসে, কারণ ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় আসে, বুঝতে পারছো? এই যে দেখো 4 কখনো হয় না 5 হবে, তার মানে এখানে 2 ছিল, সেখান থেকে 1 চলে এখানে আসবে, তার মানে যা কিছু ব্যতিক্রম, ক্রোমিয়াম আর কপার, এই যে কপার 9 হবে না, কপার হচ্ছে 10 হবে, দ্যাট মিনস হচ্ছে 3d10 4s1, যা কিছু ব্যতিক্রম সেটাই পরীক্ষায় আসে। ঠিক আছে, এখন তোমরা দেখো এই যে এইখানে তোমাকে এই কোশ্চেনটা বোঝানোর চেষ্টা করছে যে ক্রোমিয়াম 24 এর ইলেকট্রন বিন্যাস, তাই না? ক্রোমিয়াম 24 এর ইলেকট্রন বিন্যাস দেখো এই পর্যন্ত কত, 18। ঠিক আছে, আর্গন, ঠিক আছে, 3d5 4s1, এটি হবে আনসার বাংলাদেশ। ঠিক আছে, আনসার হবে বাংলাদেশ। সো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন অনেকবার তুমি ফেস করবা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পরীক্ষায় প্রায় আসবে যে দেখবা অমুকের ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, প্রায় প্রশ্ন আসবে ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা, অমুকের ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে। মনে রাখতে হবে ডি মানে ডান, কি বলছি বলো, ডি মানে ডান, ডি মানে ডান, ডান পাশে অঙ্কটা ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা। তাহলে তোমাকে যদি বলি স্ক্যান্ডিয়াম ডিতে কয়টা ইলেকট্রন আছে, বলবে একটা।
বলবা টাইটেনিয়াম কয়টা আছে 2টা, ভ্যানাডিয়াম কয়টা আছে 3টা, ক্রোমিয়াম কয়টা আছে 4টা, কি কখনো হবে না, 4 যায় কি হবে 5 হবে, D5। তাহলে ম্যাঙ্গানিজ কত হবে 5, আয়রন কত 6, কোবাল্ট কত 7, নিকেল কত 8, কপার কত 9 যায় কি হবে 10 হবে, এবং জিঙ্ক কত হবে 10 হবে। ঠিক আছে, তার মানে বলছি মানে ডি মানে ডান, ডান পাশের অঙ্কটাই হচ্ছে ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা। তাহলে মজার মজার হচ্ছে, মজাভাবে শিখতে পারলাম। এখন তোমাকে যদি বলে যে ভাইয়া Fe2+26 ডিতে কয়টা ইলেকট্রন আছে, তোমাকে আরো মজার নিয়ম শিখে দিই। এই যে 2 2 তুমি কেটে দিবা, তাহলে থাকলে কত 6, তার মানে ডিতে কয়টা ইলেকট্রন আছে 6। বুঝো নাই ব্যাপারটা? ধরো তোমাকে বলছে Fe3+ বলছে ডিতে কয়টা ইলেকট্রন আছে, তুমি কি করবা, এই টু কাটবা, এখান থেকে 2 কাটা গেল, আর একটা 1 আছে না, সেখান থেকে বাদ দিয়ে দাও, তার মানে ডি কত হবে বলো 5। বুঝো নাই? মানে এভাবেই হচ্ছে নিয়ম জানলে বিয়ের আগে শ্বশুর বাড়ি যাওয়া যায়। বিয়ের আগে শ্বশুর বাড়ি মানে বুঝতে পারছো, ইউনিভার্সিটি। যেদিন তুমি প্রথম ইউনিভার্সিটি চান্স পাওয়া, দেখবা আশপাশের লোকজন তোমাকে এত বেশি সম্মান করতেছে, প্রথম যেদিন শ্বশুর বাড়ি যাওয়া তার চেয়ে বেশি আদর আপ্যায়ন কিন্তু তুমি সেদিন পাওয়া। সো আমরা সেদিনটার অপেক্ষায় ইনশাল্লাহ আমরা সেখানে যাব। সো বলছিলাম যে ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা মানে ডান পাশের অঙ্কটা ডি অরবিটাল। এবার আসো পরীক্ষায় যদি আসে যে বেজোর ইলেকট্রন সংখ্যা কয়টা আছে, কার বেজোর ইলেকট্রন সংখ্যা 1 থেকে 5 পর্যন্ত যা আছে সবই বেজোর ইলেকট্রন। তার মানে স্ক্যান্ডিয়াম বেজোর না 1, টাইটেনিয়াম 2, ভ্যানাডিয়াম 3, ক্রোমিয়াম তো হচ্ছে 6টা, তাই না? 5 আর 6টা ব্যতিক্রম, ম্যাঙ্গানিজ 5। কিন্তু ডান পাশের অঙ্কটা যখন 5-এর বেশি হবে তুমি 10 থেকে বাদ দিবা। বুঝো নাই? এই যে দেখো আয়রনের ডানের অঙ্কটা কত 26, 6, তাহলে 5-এর বেশি, তার মানে 10 থেকে 6 গেলে 4, 7, 10 থেকে 7 গেলে 3, মানে অঙ্কটা যদি ডানের অঙ্কটা যদি 5-এর বেশি হয় 10 থেকে বাদ দিব, তাই না? বাদ দিলে যা হবে সেটি হচ্ছে বেজোর ইলেকট্রন। দেখো বক্স অঙ্কন করা দরকার নাই, হুন্ডের নিয়মে দরকার নাই, তার মানে বোঝা যাচ্ছে যে হুন্ডের চেয়ে হোসাইন নীতি অনেক সহজ, তাই না? হুন্ডের হোসাইন নীতি অনেক সহজ। ওকে, এবার আসো। আচ্ছা, ওই যে বলছিলাম ব্যতিক্রম, যা কিছু ব্যতিক্রম তাই পরীক্ষা আসে। কপার ইলেকট্রন বিন্যাস, তাই না? দেখবা লাস্টে 3d10 4s1। ওকে, এই যে 3d10 4s1। ওকে, আচ্ছা এটা। এবার আসো হচ্ছে কোনটি সর্বোচ্চ শক্তি স্তর, ওই যে এটা তো তুমি পারবে, যোগ করবে n প্লাস n। ইলেকট্রন বিন্যাস বিদ্যমান, ইলেকট্রন বিন্যাস করে দেখলেই হবে। আচ্ছা, এই যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টা আছে বলছে, এর কয়টি অযুগ্ম ইলেকট্রন আছে। তার মানে হচ্ছে তুমি দেখো ক্রোমিয়াম আমরা জানি হচ্ছে 24, ইলেকট্রন বিন্যাস করব হচ্ছে 3d5 4s কি বলো 1, তাই না? তার মানে হচ্ছে 3+, 3টা ইলেকট্রন চলে যাবে, ইলেকট্রন প্রথমে s থেকে যায়, তার মানে এটা হলো গেল, তার মানে 4s 0, আর এখান থেকে কটা যাবে 2টা যাবে, তার মানে 3d3, তার মানে বেজের ইলেকট্রন হচ্ছে কয়টা 3টা, আনসার হবে বাংলাদেশ। ঠিক আছে, তার মানে হচ্ছে বেজের ইলেকট্রন ক্ষেত্রে এটা। ওকে, খুব মানে ওই যে বলছিলাম যেটা তোমার একটু কঠিন আছে, একটু প্যাচ আছে, সেটাই পরীক্ষা আসবে। এই জন্য ক্রোমিয়াম আর কপার, ক্রোমিয়াম আর কপার পরীক্ষা হলে কোশ্চেন দেখে বুঝবা যে কোনটা আসবে, ক্রোমিয়াম আর কপার আসবে। সো এটাই হচ্ছে অ্যাডমিশন টেস্ট। তুমি যদি বিয়ের আগে বিড়াল না বাড়তে পারো তাহলে কিন্তু পরীক্ষার হলে কাজ হবে না। ঠিক আছে, পরীক্ষার হলে কাজ হবে না। ওকে, আচ্ছা এবার তোমাকে যদি কখনো প্রশ্ন করে যে আয়রন কত নাম্বার গ্রুপে আছে, তুমি কিচ্ছু না, এই দুইটার মাঝখানে একটা যোগ করে দিবা, তাহলে কত 2 + 6 = কত 8, তার মানে 8ম গ্রুপে আছে। তোমাকে যদি বলা হয় কোবাল্ট 27 কত নাম্বার গ্রুপে আছে, তুমি বলবা এটা 9 নাম্বার গ্রুপে আছে, কারণ দুইটা মাঝখানে একটা যোগ করে দিবা, তাই না? এখন যদি তোমাকে আমি বলি যে ভাইয়া বলো তো নিকেল 28 কত নাম্বার গ্রুপে আছে, সবাই একটু কমেন্ট করো তো দেখি নিকেল 28 কত নাম্বার গ্রুপে আছে, কমেন্ট করো, সবাই কমেন্ট করো। যদি যোগ বিয়োগ করতে না পারো তাহলে ক্যালকুলেটর ব্যবহার করো। সরি ক্যালকুলেটর ব্যবহার তো তোমাদের নাই। হ্যাঁ, মানে অঙ্ক যদি যোগ করতে ক্যালকুলেটর লাগে তো সহজ, তাহলে তোমার পরীক্ষা দেওয়ার কোনো দরকার আছে? বলো কত নাম্বার গ্রুপ। এবার সেই মাহেন্দ্র খন আমি তোমাদেরকে পড়াশোনা শেষ করে দিব, কিন্তু আমি তোমাদের এখন বুঝাইতে চাই অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার টুলসটা কি, সত্যিকার অর্থে অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার টুলসটা কি। এক ক্লাসে এই অধ্যায় কমপ্লিট কিভাবে হবে, এই অধ্যায়টার উপরে 2টা ক্লাস হবে। ঠিক আছে, লেকচার রুটিন আমাদের দেওয়া আছে যে এখানে 2টো ক্লাস হবে। সো আমরা না জেনে কমেন্ট করব না, আর একটা ক্লাস হবে। ঠিক আছে, ওকে, হ্যাঁ 2 আর 8 যোগ করো সমান হচ্ছে 10, এটা হচ্ছে গ্রুপ। এখন তোমাদের কাছে আমি বলবো হোসাইনের নিশ্চয়তা সূত্র কত। দেখো কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি,
কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে কত মার্ক? 68 মার্ক। ঠিক আছে, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি বলো চিটাগং ইউনিভার্সিটিতে কত মার্ক? 25 না? ঠিক আছে, কেমিস্ট্রি সরি শুধু কেমিস্ট্রিতে 25, তাহলে এটা 50 হবে। 50। কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি রাজশাহী বিশ্ববিদ্যালয় কত? 50। কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি জিএসটিতে কত? 50। কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এগ্রিতে কত? 50। তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখান থেকে 55 থেকে 60 পাও, তাহলে তোমার নামের সামনে লেখা থাকবে ডাক্তার সকিনা খাতুন, বিকজ ফার্মাসি, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, পাবলিক হেলথ ফাটাফাটি সাবজেক্টগুলো পাওয়া। যারা জাবিতে পরীক্ষা দিবা অবশ্যই ফার্মালাইজ বইটা পড়ে যাওয়া, ফার্মালাইজ ছাড়া পরীক্ষার কোনো কাজ হবে না। এটা যদি দেখো কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি হচ্ছে এখানে 50 মার্ক, তুমি যদি 45 তোলো, এবছর দেখো নাই কত মার্কের চান্স আছে গুচ্ছতে। বাকি সাবজেক্টগুলো যদি 5ও তোলো তাও ভালো সাবজেক্ট পাবা, তাই না? কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি আমরা হচ্ছে আর ইউতে যদি 45 তুলতে পারো, ঠিক আছে, দ্যাট মিনস বাকিগুলোতে তুমি 5-10 পাইলেও কিন্তু তুমি এখানে চান্স পেয়ে যাচ্ছ। কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি জিএসটিতে হচ্ছে 50 মার্ক। কত? এই 50-এর মধ্যে তুমি যদি 45 তুলতে পারো তাহলেও কিন্তু তোমার চান্স হয়ে যাচ্ছে। এগ্রিতে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি যদি তুমি হচ্ছে 45 তোলো, বাকিগুলোর মাঝে তোমার হচ্ছে যদি তুমি কত তোমার হলো সব বাকি 50-এর মধ্যে যদি অর্ধেক মার্কও পাও, ঠিক আছে, এবার প্রশ্ন সহজ হয়েছিল জন্য একটু প্রশ্ন হয়েছে, না হলে তো আসলে সাধারণত 50 থেকে 55তেই চান্স হয়, তাই না? দ্যাট মিনস হচ্ছে এটা। তো এখন তুমি দেখো কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি সাবজেক্ট দুটা দিয়ে তুমি যে কোনো জায়গায় চান্স পেতে পারো। এখন তুমি চিন্তা করলো যে ভাইয়ের কথা শুনবো না, একটা না একটা হবেই। একটার আগে কয়টা বাজে? 12টা বাজে। জীবনে 12টা বাজবে, কারণ বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের স্টুডেন্ট যারা দিন রাত ম্যাথ নিয়ে প্রিপারেশন নেয়, তারা কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি থিওরিতে তেমন একটা পারে না, বায়োলজিতে পারেই না। সো তারা কিন্তু এই ইউনিটগুলোতে খুব বেশি এফোর্ট দিবে না, বায়োলজিক্যাল ইউনিটগুলোতে। সো তারা কিন্তু শুধু ম্যাথমেটিক্সের দিকে জোর দেবে, সেই সাবজেক্টগুলোর দিকে তারা বেশি এফোর্ট দিবে। সো তোমার কাছে যদি চান্স পেতে চাও, ডেফিনেটলি তোমাদের কাছে একটাই কথা বলি, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি সুপার বেস্ট প্রিপারেশন নিবা। এই জন্য আমার স্টুডেন্ট 99% স্টুডেন্ট আসলে ফেল করে না, ব্যাক করে না, বিকজ তারা কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি প্রশ্ন যেভাবে অনেক সময় ম্যাথ ফিজিক্সের প্রশ্ন এত সুপার লেভেলে হার্ড হয়, পড়াশোনা করে কোনো লাভ হয় না। সো অনেকগুলো কারণে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি দিয়ে চান্স পাওয়া অনেক বেশি সহজ। ইনশাল্লাহ লেগে থাকো, এবং আমি যে পরিমাণে এফোর্ট আমরা দিচ্ছি, ইনশাল্লাহ এটা টাকার কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তোমার আসলে কেরিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসে পর্যন্তই। তোমরা আমার ক্লাসের হচ্ছে এখন কি করবা, আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে যারা সুন্দর করে নোট করেছো, নোটটা আমাদের গ্রুপে একটু পোস্ট করবো প্রথম ক্লাস। যাদের নোটটা সুন্দর হবে তাদেরকে আমি হচ্ছে ইভানকে বলবো, তাদের সিলেক্ট করে তারা হচ্ছে পুরস্কার সিলেক্ট করতে, আমার পক্ষ থেকে তোমাদের জন্য গিফট যাবে যাদের নোটটা সুন্দর হয়েছে। 2 নাম্বার হচ্ছে এই টপিকের উপর পরীক্ষা হবে। নাম্বার 3 নাম্বার হচ্ছে আমরা তোমাদেরকে প্র্যাকটিস শিট দিব। প্র্যাকটিস শিট হচ্ছে আমরা যখন মানে হচ্ছে ইয়েতে যাব, তোমার হচ্ছে প্রাইভেট গ্রুপে আমাদের নেক্সট ক্লাসগুলো যখন হবে তখনই তোমার সেখানে পেয়ে যাবে। থ্যাংক ইউ। তোমরা তো সব ক্লাস দেখছো, আমরা 7টা সাবজেক্ট পড়াবো মাত্র 999-এ। এটি তোমাদের জন্য অনেক বড় পাওয়া কি না? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।